যারা ফেসবুকে আছে তারা একটু কমেন্ট করো তো ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা। হ্যাঁ, ওকে, ঠিক আছে। জাস্ট 30 সেকেন্ড একটু ওয়েট করো। ওকে, ঠিক আছে। ওকে, তো ডিয়ার স্টুডেন্ট, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা আজকে আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব অধ্যায়ের লাস্ট 3 নম্বর ক্লাসটা করব। তো এর আগে আমরা 2টা ক্লাস করে ফেলছি। তো আমাদের আজকের ক্লাসে কয়েকটা সৃজনশীল প্রশ্ন প্রবলেম সলভ করব, তারপরে শিশিরাঙ্ক রিলেটেড 2-একটা ম্যাথ প্রবলেম, আপেক্ষিক আর্দ্রতা রিলেটেড 2-একটা ম্যাথ প্রবলেম সলভ করব, এবং সবচেয়ে মোস্ট একটা ইম্পর্টেন্ট টপিক পড়ব, সেটা হচ্ছে হাইগ্রোমিটার এবং স্বাধীনতার মাত্রা অর্থাৎ ডিগ্রি অফ ফ্রিডম। তো চলো আমরা শুরু করে দিই। দেখো, হাইগ্রোমিটার হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা পরিমাপক যন্ত্র। হাইগ্রোমিটার এটা হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা পরিমাপক যন্ত্র। আপেক্ষিক আর্দ্রতা পরিমাপ করতে গেলে হাইগ্রোমিটার লাগবে। হাইগ্রোমিটার 2টা থার্মোমিটার, এটা ছাড়া আর কিছুই না। 2টা থার্মোমিটার, ধরো একটা কাঠের পাটাতন, তো সেই কাঠের পাটাতন বা কাঠের কাঠামোর উপর 2টা থার্মোমিটার পাশাপাশি বসানো থাকবে, উলম্বভাবে পরস্পরের সাথে সমান্তরালে বসানো থাকবে। তো দেখো, এইটা মনে করো একটা কাঠের পাত, তো এর উপর আমরা 2টা থার্মোমিটার বসাবো। একটা থার্মোমিটার, এই থার্মোমিটারটার নাম হচ্ছে শুষ্ক বাল্ব থার্মোমিটার। এই থার্মোমিটারটার নাম, একটু দাগ কেটে দিই। ওকে, এরকম আরো একটা থার্মোমিটার পাশাপাশি বসানো থাকবে। কি রে? এই যে 2টা থার্মোমিটার এভাবে পাশাপাশি বসানো থাকবে, দিয়ে এটা মনে করো দেওয়ালে ঝুলাই দিবা। এই যে দেওয়ালে পেরেক দিয়ে ঝুলাই দিছি। এইবার আসো, এই যে থার্মোমিটারটা, এই থার্মোমিটারটাকে বলা হচ্ছে সিক্ত বাল্ব থার্মোমিটার। এটা হচ্ছে শুষ্ক বাল্ব থার্মোমিটার, আর এই থার্মোমিটারটা হচ্ছে সিক্ত বাল্ব থার্মোমিটার। কেন এটাকে সিক্ত বাল্ব থার্মোমিটার বলা হচ্ছে? এখানে একটা পাত্র নিব, একটা বিকার নিয়ে এর মধ্যে পানি নিব। ওকে, এইবার একটা সলতে মানে একটা ভেজা কাপড়, সেই কাপড়টা দিয়ে এই থার্মোমিটারের বাল্বটাকে পেঁচাই দিব, দিয়ে তার অন্য প্রান্ত, সেই কাপড়টার বা সলতেটার অন্য প্রান্ত, এটা আমরা পানিতে নিমজ্জিত করে দেব। এইটাই বিকারে রাখা পানির মধ্যে নিমজ্জিত করে দেব। তাহলে কী হবে, এই সলতে বা এই ভেজা কাপড়টা দিয়ে পানি বেয়ে বেয়ে উপরে উঠে সবসময় এই বাল্বটাকে, থার্মোমিটারের বাল্বটাকে সবসময় ভেজা অবস্থায় রাখবে। তাহলে এই থার্মোমিটারটা শুষ্ক অবস্থায় আছে, এ পরিবেশের তাপমাত্রা পরিমাপ করবে, এই কারণে এটাকে বলা হচ্ছে শুষ্ক বাল্ব থার্মোমিটার। আর এই থার্মোমিটারের বাল্বটা সবসময় ভেজা অবস্থায় আমি রাখছি, এই কারণে এই থার্মোমিটারটাকে বলা হচ্ছে সিক্ত বাল্ব থার্মোমিটার।
এইবার তুমি একটু বুদ্ধি খাটায় বলো তো, এই দুইটা থার্মোমিটারের মধ্যে কোন থার্মোমিটারের পাঠ বেশি হবে? কোন থার্মোমিটারের পাঠ অর্থাৎ কোন থার্মোমিটার মান বেশি দেখাবে, তাপমাত্রার মান বেশি দেখাবে? অবশ্যই শুষ্ক বাল্ব থার্মোমিটার তাপমাত্রার মানটা বেশি দেখাবে, সিক্ত বাল্ব থার্মোমিটার তাপমাত্রার মানটা কম দেখাবে। কেন? কারণ শুষ্ক বাল্ব থার্মোমিটার, এই শুষ্ক বাল্ব থার্মোমিটার এ পরিবেশের শুষ্ক বায়ুর তাপমাত্রা মাপতেছে। এই থার্মোমিটারের বাল্বের সংস্পর্শে আশেপাশে শুষ্ক পরিবেশের বায়ু আছে, তাহলে এ আসলে শুষ্ক বায়ু বা পরিবেশের তাপমাত্রা পরিমাপ করতেছে। এই কারণে এই থার্মোমিটারের পাঠ বেশি হবে, এই থার্মোমিটারের পাঠ বেশি হবে। এই থার্মোমিটারে পারদের স্তম্ভের যে প্রসারণটা সেইটা উপরে থাকবে। এবার আসো এই থার্মোমিটার বাল্বটা তো সবসময় ভেজা অবস্থায় আছে, তো সবসময় ভেজা অবস্থায় সিক্ত অবস্থায় আছে। তো সিক্ত অবস্থায় থাকলে এই থার্মোমিটারটা কি করবে? এই থার্মোমিটারটা তাপমাত্রা দেখাবে কম, তাহলে এই তাপমাত্রা কম দেখাবে। তাহলে এটা হচ্ছে θ2 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে? এই তাপমাত্রাটাকে আমরা বললাম θ2 ডিগ্রি সেলসিয়াস, আর এই থার্মোমিটারটাকে আমরা বললাম θ1 ডিগ্রি সেলসিয়াস। তাহলে দেখো ভাই, এই দুই থার্মোমিটারের তাপমাত্রার পার্থক্য হচ্ছে এইটা, দুই থার্মোমিটারের তাপমাত্রার ডিফারেন্স, তাপমাত্রার পার্থক্য হচ্ছে এইটা, এটা হচ্ছে তাপমাত্রার পার্থক্য। এবার আসো, এই হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে আমরা কোনো স্থানের আপেক্ষিক আর্দ্রতা খুব সহজে হিসাব নিকাশ করতে পারবো। তো কিভাবে আমরা আপেক্ষিক আর্দ্রতা বুঝতে পারবো? আপেক্ষিক আর্দ্রতা বেশি নাকি কম, বা আপেক্ষিক আর্দ্রতা 100% কিনা, তারপরে আবহাওয়ার পূর্বাভাস, বৃষ্টি হবে কিনা, ঝড় হবে কিনা, বায়ু শুষ্ক কিনা, বায়ু আর্দ্র কিনা, ভেজা কাপড় তাড়াতাড়ি শুকাবে কিনা, বা ভেজা কাপড় ধীরে শুকাবে কিনা, তো এই ব্যাপারগুলোর অ্যান্সার সব আমরা এখান থেকে দেখে দেখে দিতে পারবো। তো অনেকে বই থেকে এই হাইগ্রোমিটারে এই পার্টটুকু মুখস্থ করে। দেখো, মুখস্থ করার কিছু নাই, এগুলা পুরাটাই বোঝার, এবং এখানে বুঝে বুঝে খুব সহজে এমসিকিউ এর জন্য মনে রাখা যায়। এখান থেকে কিন্তু এমসিকিউ আসার সম্ভাবনা অনেক 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 বেশি, ঠিক আছে? বোর্ড পরীক্ষা বলো বা এর পরবর্তীতে অ্যাডমিশন টেস্টে পরীক্ষা বলো, এখান থেকে কিন্তু বাংলা এমসিকিউ আসে যে দুই থার্মোমিটারের তাপমাত্রার পার্থক্য বেশি হলে আপেক্ষিক আর্দ্রতা বেশি নাকি কম, বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে নাকি নাই, এরকম বহুত ধরনের মনে করো যে এমসিকিউ আসে, বিশেষ করে বহুপদী সমাপ্তি সূচক। তাহলে সেই এমসিকিউগুলোর অ্যান্সার আমরা এখান থেকে কিভাবে সহজে দিতে পারি দেখো। তো প্রথমে আসো, ধরো 1 নম্বর, ধরো এই দুই থার্মোমিটারের তাপমাত্রার পার্থক্য দেখলাম আমি বেশি, তা আমি দুই থার্মোমিটারের তাপমাত্রার পার্থক্য বেশি দেখলাম, দুই থার্মোমিটারের তাপমাত্রার পার্থক্য বেশি দেখলাম। আচ্ছা, যদি আমি এই দুই থার্মোমিটারের তাপমাত্রার পার্থক্য বেশি দেখি, দুই থার্মোমিটারের তাপমাত্রার পার্থক্য যদি বেশি দেখি, তার মানে কি? তার মানে বায়ু অনেক শুষ্ক বিধায় এই থার্মোমিটারের পাঠ অনেক বেশি, আর এটা তো ভেজা, তো এই থার্মোমিটারের পাঠ তো কমই হবে। তাহলে ডিফারেন্স অনেক বেশি, ডিফারেন্স বেশি মানে বায়ু বেশি শুষ্ক। তাহলে তাপমাত্রা পার্থক্য অনেক বেশি হলে বায়ু হবে শুষ্ক, বায়ু হবে শুষ্ক। তাহলে বায়ু যদি শুষ্ক হয় তাহলে আপেক্ষিক আর্দ্রতা কম নাকি বেশি? বায়ু শুষ্ক, সুতরাং আপেক্ষিক আর্দ্রতা কম, আপেক্ষিক আর্দ্রতা আর কম, বায়ু শুষ্ক মানে আপেক্ষিক আর্দ্রতা আর কম হবে। ওকে, এবার তারপরে চিন্তা করো তো, আপেক্ষিক আর্দ্রতা যদি কম হয়, সে আপেক্ষিক আর্দ্রতা কম, তো আপেক্ষিক আর্দ্রতা যদি কম হয় তাহলে সেই ক্ষেত্রে আপেক্ষিক আর্দ্রতা কম হলে সেই ক্ষেত্রে এই যে সলতে, এই যে ভেজা কাপড়টা, এই ভেজা কাপড় থেকে বাষ্পায়ন দ্রুত হবে, পানির বাষ্পায়ন দ্রুত হবে না ধীরে হবে? আচ্ছা, একটা ভেজা কাপড় তুমি যখন বাইরে নেড়ে দাও, ধরো শুকানোর জন্য ভেজা কাপড় নেড়ে দিছো, ওই ভেজা কাপড় থেকে পানি গায়েব হয়ে কোথায় যায়? পানি গায়েব হয়ে বাতাসে ঢোকে, অর্থাৎ ভেজা কাপড় থেকে পানি শুষে নেয় বাতাস। তো বাতাসে যদি জলীয় বাষ্প কমই হয়, বায়ু যদি শুষ্ক হয়, তাহলে ভেজা কাপড় থেকে পানি দ্রুত শুষে নিবে, ভেজা কাপড় থেকে পানি যদি দ্রুত শুষে নেয় তাহলে বাষ্পায়ন হবে দ্রুত, তাহলে পানির বাষ্পায়ন হবে, ভেজা কাপড় থেকে পানির বাষ্পায়ন হবে দ্রুত, পানির বাষ্পায়ন হবে দ্রুত। কি কথা বুঝলাম? ভেজা কাপড় থেকে পানির বাষ্পায়ন হবে দ্রুত। বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে না? বায়ু তো শুষ্ক, বায়ু তো আর্দ্র না, বায়ু তো ভারী না, বায়ু শুষ্ক বায়ু, ঠিক আছে? শুষ্ক বায়ু, তাহলে যদি শুষ্ক বায়ু হয় তাহলে বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নাই, বৃষ্টি হবার সম্ভাবনা নাই। বলো, এগুলোকে আমি মুখস্থ লিখছি নাকি বুঝে বুঝে লিখছি? বলো, সম্ভাবনা নাই। তাহলে সেম ভাবে এইবার আসো, পরের কোনো একদিন এসে
আমি দেখলাম কি দুই থার্মোমিটারের তাপমাত্রা পার্থক্য কম। তো দুই থার্মোমিটারের তাপমাত্রা পার্থক্য কম মানে কি, এটা তো ভেজা অবস্থারই তাপমাত্রা মাপবে। তাহলে এই থার্মোমিটারের তাপমাত্রা নিচে নেমে গেছে। তো এই থার্মোমিটারের তাপমাত্রা কখন নিচে নামে, যখন বায়ু আর্দ্র হয়ে যাবে। এই যে থার্মোমিটার, এই থার্মোমিটারের যে বাল্বটা আছে, এই বাল্বের সংস্পর্শে যে বাতাসটা আছে, সেই বাতাসে জলীয় বাষ্প আছে এবং বেশি জলীয় বাষ্প আছে। তাহলে বেশি জলীয় বাষ্প থাকলে এই থার্মোমিটারের বাল্বটা এটা এটা আশেপাশের ভেজা বায়ুর তাপমাত্রা মাপবে। তো ভেজা বায়ুর তাপমাত্রা শুষ্ক বায়ুর চেয়ে কম হবে। তাহলে এই থার্মোমিটারের পার্টটা কম হবে, আর যখনই পার্টটা কম হবে, ধরো পার্টটা কম, তখন পার্থক্যটা কমে আসবে। তাহলে পার্থক্য যদি কমে আসে, তাপমাত্রার পার্থক্য যদি কম হয়, তাপমাত্রার দুই থার্মোমিটারের তাপমাত্রার পার্থক্য কম। তো ভাইয়া দুই থার্মোমিটারের তাপমাত্রার পার্থক্য যদি কম হয়, তাহলে বায়ু হবে ভেজা আর্দ্র, বায়ু হবে আর্দ্র। এবার বায়ু যদি আর্দ্র হয়, তাহলে আপেক্ষিক আর্দ্রতা আর বেশি, আপেক্ষিক আর্দ্রতা আর হবে বেশি। এবার আপেক্ষিক আর্দ্রতা আর বেশি মানে পানির বাষ্পায়ন ধীরে ধীরে হবে। আপেক্ষিক আর্দ্রতা বেশি, বায়ুতে জলীয় বাষ্প আছে বেশি। বর্ষাকালে দেখবা কাপড় নেড়ে দিলে আর শুকাইতে চায় না। ধরো মনে করো সারাদিন ধরে বৃষ্টি হইতেছে, কাপড় নেড়ে দিলে আর শুকাইতে চায় না। কেন শুকাবে কেন? কারণ বায়ু আর্দ্র হয়ে আছে, বায়ু শুষ্ক না, বায়ু আর্দ্র। তো বায়ুতে অনেক বেশি জলীয় বাষ্প আছে। এখন বাতাস কিভাবে জলীয় বাষ্প টেনে নিবে ভেজা কাপড় থেকে? ভেজা কাপড় থেকে টেনে নেওয়া সহজ হবে না। এই কারণে পানির বাষ্পায়ন হবে ধীরে, পানির বাষ্পায়ন হবে ধীরে। ওকে, এবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে কিনা? হ্যাঁ আছে তো, কারণ বায়ু তো আর্দ্র, বায়ু তো ভারী। তাহলে বায়ু আর্দ্র বা ভারী হলে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, বৃষ্টির সম্ভাবনা আছে, সম্ভাবনা আছে। কথা কি বুঝছো? ওকে, এইবার আসো 3 নম্বর। তুমি দেখলা একদিন এসে দেখলা যে দুই থার্মোমিটারের তাপমাত্রা পার্থক্য একেবারে শূন্য, অর্থাৎ এই থার্মোমিটার যে পাঠ দিছে এই থার্মোমিটারও সেই একই পাঠ দিছে। তাহলে দুই থার্মোমিটারের তাপমাত্রা পার্থক্য শূন্য, তাপমাত্রার পার্থক্য শূন্য। তাপমাত্রা পার্থক্য যদি শূন্য হয়, দুই থার্মোমিটারের তাপমাত্রা পার্থক্য যদি শূন্য হয়, তাহলে সেম তাপমাত্রা, এই থার্মোমিটারের তাপমাত্রাও যা, এই থার্মোমিটারেও তাই, সেম তাপমাত্রা। তাপমাত্রা পার্থক্য যদি শূন্য হয়, এটা তো অলরেডি ভেজা রাখা হয়েছে, ভালো করে বুঝবা। এটা তো আমি ইচ্ছা করে ভেজা রাখছি, এইটাকে আর ইচ্ছা করে ভেজা রাখার আগে নাই। এটা কি করছে, আশেপাশের যে বায়ু, ওই বায়ু 100% ভেজা, তাহলে বায়ু ওকে সবসময় ভেজায় রাখছে। ঠিক আছে, বায়ু ওকে এবার ভেজায় রাখছে। তাহলে কি হবে, এই থার্মোমিটারের বাল্বটা একেবারে 100% ভেজা বায়ুর তাপমাত্রা মাপতেছে। ঠিক আছে, একেবারে 100% ভেজা বায়ুর তাপমাত্রা। তাহলে তাপমাত্রা পার্থক্য যদি শূন্য হয়, অর্থাৎ দুই থার্মোমিটারের তাপমাত্রা যদি সেম থাকে, তাহলে বায়ু 100% আর্দ্র। তাহলে বায়ু 100% আর্দ্র, তার মানে আপেক্ষিক আর্দ্রতা আর হচ্ছে 100%, আর হচ্ছে 100%। কি কথা বুঝলা? আর কি, আর হচ্ছে 100%, মানে বৃষ্টি হবেই, কনফার্ম বৃষ্টি হবেই। ঠিক আছে, 100% আর্দ্র। অনেক সময় দেখবা যাদের বাসা ধরো নিচতলাতে, ধরো একেবারে গ্রাউন্ড ফ্লোরে, দেখবা অনেক সময় একটা মানে ভ্যাপসা গরম পড়ে। তো এই ভ্যাপসা গরমের সময় শরীরের ঘাম শুকাইতে চায় না। দেখবা ফ্লোর মেঝেটা কেমন ভেজা ভেজা হয়ে আছে, মেঝেটা ঘামে, মেঝেটা শুকাইতে চায় না। তারপরে শরীরের ঘাম শুকাইতে চায় না, একটা ভ্যাপসা গরম লাগে, মনে হয় ইস বৃষ্টি হয়ে গেলে ভালো হইতো, এরকম মনে হয় না? তো এইটাই হচ্ছে 100% আপেক্ষিক আর্দ্রতা। এই যে কেন কেন ফ্লোর ঘামে, কারণ বাতাসে, ধরো বাতাসে তো জলীয় বাষ্প আছে এবং বাতাস 100% আর্দ্র। তো 100% আর্দ্র যখন, তখন কি করবে, ফ্লোর টাইলস তো একটু তাপমাত্রা কম হয়, যখন বাতাস ওই টাইলসের সংস্পর্শে আসে, তখন ওই টাইলসের সংস্পর্শে আসলে তাপমাত্রা একটু কমে গিয়ে বাতাসে যে জলীয় বাষ্প আছে ওইটা ঘনীভূত হয়ে ওই ফোটা 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 পানিতে জমে। অনেক সময় দেখবা যে দেওয়ালে, অনেক সময় একটা রুম অনেক দিন ধরে বদ্ধ থাকলে দেওয়াল মনে করো ভেজা ভেজা স্যাঁতসেঁতে স্যাঁতসেঁতে হয়ে যায়। তো এই যে 100% আপেক্ষিক আর্দ্রতা যখন হয়, তখন এই জিনিসগুলো ঘটে। শরীরের ঘাম শুকাইতে চায় না, কেন ঘাম শুকাইতে চায় না? কারণ ঘাম তো বাতাস টেনে নিবে, বাতাস শরীরের ঘাম তো টেনে নিবে, তো বাতাসই হচ্ছে 100% আর্দ্র। তো তখন আর কি এই যে ভ্যাপসা গরমটা পড়ে, শরীরের ঘাম শুকাইতে চায় না, অস্বস্তি লাগে। তো বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ যত বাড়বে তত বেশি অস্বস্তি লাগবে, বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ যত কমবে তত স্বস্তি লাগবে। এই কারণে শুষ্ক বায়ুতে স্বস্তি লাগে, কিন্তু যদি আর্দ্র বায়ু হয় তাহলে অস্বস্তি লাগে। সৃজনশীল প্রশ্ন আসবে, ধরো ঢাকা চিটাগং দুই জায়গার কথা বলা থাকবে, কোন জায়গায় মানুষ বেশি স্বস্তি বোধ করবে, তো এরকম বলা থাকবে। তুমি আপেক্ষিক আর্দ্রতা হিসাব করবা, হিসাব করে যেখানে আপেক্ষিক আর্দ্রতা দেখবা কম, সেইখানকার মানুষ সবচেয়ে বেশি স্বস্তি বোধ করবে, আর আপেক্ষিক আর্দ্রতা যেখানে বেশি সেখানে একটু তুলনামূলক অস্বস্তি বোধ করবে।
কি কথা বুঝছো? এইবার আসো 4 নম্বর। 4 নম্বরটা হচ্ছে তুমি একদিন দেখলা কি, সাপোজ এই হাইগ্রোমিটার যন্ত্রের দিকে তাকায় আছো, তুমি দেখলা তাপমাত্রার ডিফারেন্সটা হঠাৎ করে হ্রাস পাওয়া শুরু করছে, হঠাৎ করে। যদি দেখো হঠাৎ করে হ্রাস পাওয়া শুরু করে, তার মানে একটু আগে বায়ু ছিল শুষ্ক, হঠাৎ করে আকাশ কালো মেঘে ভারী হয়ে গেছে, তারপরে বায়ু ভারী হয়ে গেছে, একটা মনে করো যে ঝড়ের একটা পূর্বাভাস, তো তখন দুই থার্মোমিটারের তাপমাত্রার পার্থক্য হঠাৎ করে হ্রাস পায়। তাহলে যখন এরকম হঠাৎ করে হ্রাস পাবে তখন এই ঝড় হওয়ার একটা সম্ভাবনা আছে। তাহলে তাপমাত্রার পার্থক্য হঠাৎ করে হ্রাস পেলে, তাপমাত্রার পার্থক্য হঠাৎ করে হ্রাস পেলে, হঠাৎ করে হ্রাস পেলে তখন কি হবে? ঝড় হওয়ার সম্ভাবনা আছে, ঝড়ের সম্ভাবনা। বৃষ্টি তো হবেই, সাথে ঝড় নিয়ে। তো এই ব্যাপারগুলো মাথায় রাখিও। হ্যাঁ, 2 মার্কের প্রশ্নের জন্য, ইভেন এমসিকিউর জন্য কিন্তু আসে। ওকে, এবার এই হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে আমরা চাইলে কোন স্থানের শিশিরাঙ্ক বের করতে পারি। এই সূত্রটা আমাদের দরকার, এর প্রমাণটা আমাদের লাগবে না। শিশিরাঙ্ক হচ্ছে থিটা, এই শিশিরাঙ্ক থিটা হবে θ1 - g θ1 - θ2, θ1 - g θ1 - θ2, এইটা হচ্ছে শিশিরাঙ্ক। যেখানে θ1 হচ্ছে শুষ্ক বাল্বের তাপমাত্রা, যেখানে θ2 হচ্ছে সিক্ত বাল্ব থার্মোমিটারের তাপমাত্রা, জি হচ্ছে গ্লেসিয়ারের উৎপাদক। জি কি? জি হচ্ছে গ্লেসিয়ারের উৎপাদক, গ্লেসিয়ারের উৎপাদক। এটা একটা ধ্রুবক, কিন্তু গ্লেসিয়ারের উৎপাদকের মানটা বায়ুর তাপমাত্রার উপর নির্ভর করে। তাহলে এটা বায়ুর তাপমাত্রার উপর। বলো তো বায়ুর তাপমাত্রা কোনটা? বায়ুর তাপমাত্রা কোনটা? বায়ুর তাপমাত্রা হচ্ছে θ1। তাহলে বায়ুর তাপমাত্রার উপর নির্ভর করে, বায়ুর তাপমাত্রা হচ্ছে θ1 এর উপর নির্ভর করে। ঠিক আছে, ওকে। তো চলো আমরা শুরু করি। এবার আমরা 2-1টা ম্যাথ প্রবলেম দেখব। হাইগ্রোমিটার হয়ে গেল, এবার 2-1টা ম্যাথ প্রবলেম দেখব। তো আসো 1 নম্বর বলা হচ্ছে 8 ডিগ্রি সেলসিয়াস, 9 ডিগ্রি সেলসিয়াস, 25 ডিগ্রি সেলসিয়াস ও 26 ডিগ্রি সেলসিয়াস, 26 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা 8 আর 10 দাও, সরি। তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ যথাক্রমে, সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ, সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ যথাক্রমে 4.2, 4.8, 14.9 ও 15.5 এত মিলিমিটার মার্কারি। ঠিক আছে, বলা আছে ওই স্থানের শিশিরাঙ্ক 8.4 ডিগ্রি সেলসিয়াস এবং বায়ুর তাপমাত্রা 25.3 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আপেক্ষিক আর্দ্রতা আর কত বের করতে হবে? বুঝলা, খুবই সহজ ম্যাথ, ঐকিক নিয়মের ম্যাথ। আপেক্ষিক আর্দ্রতা আর, এটা সমান সমান লিখো না আগে, শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ গুণ হচ্ছে 100%। এই হচ্ছে সূত্র, এটা হচ্ছে আর। শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ ছোট হাতের এফ, বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ বড় হাতের এফ গুণ হচ্ছে 100%। ভাই শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ মানে 8.4 ডিগ্রি সেলসিয়াসে চাপ কত সেটা লাগবে। বড় হাতের এফ হচ্ছে 25.3 ডিগ্রি সেলসিয়াসে চাপ কত সেটা আমাদের লাগবে। তো দেখো এই তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ দেওয়া নাই, আছে উদ্দীপকে নাই। এই তাপমাত্রায় 25.3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ দেওয়া আছে নাই। তাহলে আমাদের এই দুইটা তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ দরকার। এই তাপমাত্রা আর এই তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ দরকার, দেওয়া নাই। তো কি করব? ঐকিক নিয়ম করব। দেখো কি করব, ঐকিক নিয়ম করব। যেমন কিভাবে ঐকিক নিয়ম করব, বোর্ড পরীক্ষা আসলে কিভাবে লিখতে হবে, 10 আর 8 পার্থক্য কত? 2। তাহলে 10 - 8 বা 2 ডিগ্রি সেলসিয়াস
তাপমাত্রা পরিবর্তনে বা তাপমাত্রা বৃদ্ধিতে সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ বৃদ্ধি, সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ বৃদ্ধি কত? 8-এর জন্য 4.2, 10-এর জন্য 4.8। তাহলে ভাই 4.8 মাইনাস 4.2, তাহলে 4.8 মাইনাস 4.2, তাহলে 0.6 এত মিলিমিটার মার্কারি। কত ডিগ্রির জন্য ভাই? 2 ডিগ্রির জন্য। তাহলে আমাদের লাগবে 8.4-এর জন্য, তার মানে 0.4-এর জন্য লাগবে। তাহলে 8.4 এভাবে লিখতে হবে কিন্তু বোর্ড পরীক্ষা আসলে 8.4 মাইনাস 8, তাহলে বা 0.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধিতে সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ বৃদ্ধি। তাহলে 2 ডিগ্রির জন্য এত, 1 ডিগ্রির জন্য 0.6 ডিভাইডেড বাই 2, 1 ডিগ্রির জন্য। ঠিক আছে, 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জন্য পরিবর্তন এত, 1 ডিগ্রির জন্য কত? ব্যাস, ওই ব্যাপে সাউন্ড নাই? কি বলো ওই ব্যাপে সাউন্ড নাই দাদা, কিছু বোঝা যায় না, সাউন্ড নাই। হে, কতক্ষণ ধরে সাউন্ড নাই? দাঁড়াও। এইরকম হয় কেন মাঝে মাঝে এই প্রবলেম হয় কেন বুঝলাম না তো। হ্যালো, মাঝে হঠাৎ করে এই প্রবলেম হয় কেন বুঝলাম না। এই দাঁড়াও, থামো, এত মেসেজ দিও না। পাইছি তোমাদের। আচ্ছা ফেসবুকে ঠিকঠাক ছিল। এই আগের পৃষ্ঠায় সবকিছু ঠিকঠাক ছিল? যারা ওই ব্যাপে আসো, আগের পৃষ্ঠায় যারা ছিল সবকিছু ঠিকঠাক ছিল না? কোন জায়গা থেকে ঠিকঠাক ছিল না? এটা হয়েছে, এটা হয়েছে। হ্যাঁ, এটা ফর্মুলা। আচ্ছা, ফর্মুলা থেকে দেখো, শিশিরাঙ্ক থেটা বের করতে হবে। সেই শিশিরাঙ্ক হচ্ছে θ1 মাইনাস জি, θ1 মাইনাস θ0। এটা হচ্ছে সূত্র। এই সূত্রের প্রমাণ আমাদের লাগবে না, প্রমাণ আমাদের বইতে নাই। তো জি হচ্ছে গ্লেসিয়ারের উৎপাদক। গ্লেসিয়ার একজন বিজ্ঞানীর নাম, তার নাম অনুযায়ী ধ্রুবকটাকে বলা হয় গ্লেসিয়ারের উৎপাদক। এবার এটা কিসের উপর ডিপেন্ড করে? গ্লেসিয়ারের উৎপাদকটা কিসের উপর ডিপেন্ড করে? তাপমাত্রার উপর। কোন তাপমাত্রা? বায়ুর তাপমাত্রা। বায়ুর তাপমাত্রা কোনটা মাপবে? শুষ্ক বাল থার্মোমিটার, যেটা θ1। তাহলে জি নির্ভর করে θ1-এর উপর। জি হচ্ছে একটা ধ্রুবক যার নাম হচ্ছে গ্লেসিয়ারের উৎপাদক। তো আমরা যখন ম্যাথ করব তখন এটা নিয়ে, এই সূত্র নিয়ে আলোচনা করব। ঠিক আছে, বাট এই সূত্রের প্রমাণ জানতে চাইও না ভাই, কোত্থেকে আসলো, এই সূত্রের প্রমাণ দরকার নেই। ঠিক আছে, মান কত? মান বলে দিবে কোশ্চেনে, মান বলে দিবে, এটার মান কোশ্চেনে বলে দিবে। এবার আসো, খুব সহজ একটা ম্যাথ করতেছি। এটা একেবারে ঐকিক নিয়মের ম্যাথ, খুব সহজ একটা ম্যাথ। 8 ডিগ্রি, 10 ডিগ্রি, 25 ডিগ্রি, 26 ডিগ্রি তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ যথাক্রমে এত দেওয়া আছে। ঠিক আছে, বলছে শিশিরাঙ্ক 8.4, বায়ুর তাপমাত্রা 25.3 হলে আপেক্ষিক আর্দ্রতা কত? ভাই 8-এর জন্য দেওয়া আছে, 10-এর জন্য দেওয়া আছে, আমার 8.4-এর জন্য লাগবে। চাপ কত? সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ কত? দেওয়া নাই। আমার 25.3-এর জন্য লাগবে, 25-এর জন্য দেওয়া আছে, 26-এর জন্য দেওয়া আছে। ঐকিক নিয়ম করে করে এই 8.4 এবং 25.3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ বের করতে হবে। বের করে দেন আমাদের আপেক্ষিক আর্দ্রতা বের করতে হবে। সেই কাজটা আমরা করতেছি, যে 10 বিয়োগ 8, 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পরিবর্তনে সম্পৃক্ত জলীয় বাষ্প চাপের বৃদ্ধি হচ্ছে এটা 2 ডিগ্রির জন্য। 1 ডিগ্রির জন্য কত? 1 ডিগ্রির জন্য হচ্ছে 0.6 ডিভাইডেড বাই 2। 2 ডিগ্রির জন্য এত হলে 1 ডিগ্রির জন্য কত? এবার আমাদের কি লাগবে? আমাদের লাগবে 0.4 ডিগ্রির জন্য কত? তাহলে গুণ 0.4, তাহলে 0.6 ডিভাইডেড বাই 2 গুণ 0.4, তাহলে 0.12 মিলিমিটার মার্কারি। 0.12 মিলিমিটার মার্কারি। এইবার আসো ভাই, আমার লাগবে শিশিরাঙ্ক।
তো শিশিরাঙ্ক 8.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চাপ, তাহলে 8.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ ছোট হাতের এফ। ঠিক আছে, বাংলা কথা লিখবা, সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ ছোট হাতের এফ। 8 এর জন্য কত? 8 এর জন্য ছিল 4.2, তাহলে এর সাথে 4.2 এর সাথে 0.4 এর জন্য যোগ হবে, তো 0.4 এর জন্য এতটুকু, এইটুকু যোগ হবে, তাহলে 0.12 এত মিলিমিটার মার্কারি যোগ হবে। তাহলে 4.2 প্লাস 0.12, তাহলে 4.32 মিলিমিটার মার্কারি, 4.32 মিলিমিটার মার্কারি। কি কথা বুঝছো? ক্লিয়ার? 8.4 থেকে 8 বিয়োগ করবেন কেন? বিয়োগ করবেন কেন? ওই যে 0.4 আমি কেমনে পাইলাম সেটা বোঝানোর জন্য দেখাইলাম আর কি। 0.4 আমার কেন দরকার? কারণ আমার তো 8.4 এর জন্য লাগবে, তা আমার তো 8 এর জন্য আছে, 8 এর জন্য জানা আছে, আমার তো 8.4 এর জন্য জানা নেই, তাহলে পার্থক্য কত? 0.4, সেই পার্থক্যের জন্য কতটুকু সেটা আমরা বের করলাম। কি কথা বুঝছো? সেইটা আবার বের করলাম। তাহলে এই হচ্ছে আমাদের ছোট হাতের এফ। সেম ভাবে দেখো, ভালো করে বোঝো, যারা এইটুকু বুঝো নেই আবার বুঝো। 25.3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ কত লাগবে? ভাই ঐকিক নিয়ম, আমাদের 25-এর জন্য দেওয়া আছে 14.9, 26-এর জন্য দেওয়া আছে 15.5, 25-এর জন্য দেওয়া আছে, 26-এর জন্য দেওয়া আছে 25.3 লাগবে। তাহলে দেখো তো আমরা ঐকিক নিয়মের মতো করে আবার লিখতে পারি না যে 26 বিয়োগ 25 তাহলে কত? 1 ডিগ্রি। তাহলে বা 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বৃদ্ধিতে সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ বৃদ্ধি, সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ বৃদ্ধি, সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ বৃদ্ধি কত? কত? 15.5 থেকে 14.9 বিয়োগ, তাহলে 15.5 বিয়োগ 14.9, তাহলে 15.5 বিয়োগ 14.9, তাহলে 0.6 মিলিমিটার মার্কারি। ওকে, তাহলে অতএব আমাদের লাগবে 0.3 জন্য, তাহলে 25.3 মাইনাস 25, তাহলেই তো 0.3 পাওয়া যাবে। তাহলে বা 0.3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধিতে সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ বৃদ্ধি। দেখো 1 ডিগ্রির জন্য এটা, 1 ডিগ্রির জন্য এটা, তাহলে 0.3 ডিগ্রির জন্য কত? ঐকিক নিয়ম, 1 ডিগ্রির জন্য যদি এটা হয় তাহলে 0.3 গুণ দিয়ে দিব এখানে, তাহলে 0.6 ইন্টু 0.3, তাহলে 0.18 এত মিলিমিটার মার্কারি। তাহলে এবার আসো বোর্ডে দেখো, আমার লাগবে কার জন্য? বড় হাতের এফ, বড় হাতের এফ লাগবে 25.3 এর জন্য। তাহলে 25.3 এর জন্য, 25-এর জন্য 14.9, ঠিক আছে, 25-এর জন্য 14.9, তাহলে 25.3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ বড় হাতের এফ, তাহলে 25-এর জন্য 14.9 যোগ 0.18, তাহলে এর সাথে যোগ 14.9 যোগ 0.18, তাহলে 15.08 এত মিলিমিটার মার্কারি, এত মিলিমিটার মার্কারি। তাহলে এবার আর ছোট এফ বাই বড় এফ গুণ 100%। নাও এবার মান বসাও। ছোট এফ এর মান এই যে 4.32 আর বড় এফ এর মান 15.08 গুণ 100%। মানে এটা কি টাইপের ম্যাথ? ক্লাস 2-3-তে করা ম্যাথ, ঐকিক নিয়ম। ও না সরি, 2-3-তে তো ঐকিক নিয়ম করো না, কোথায় করো? ক্লাস 4-5-এ। তাহলে 4-5-এর ম্যাথ ঐকিক নিয়ম, যে এত তাপমাত্রায় এত হলে এত তাপমাত্রায় কত, তাহলে 28.64%, এইটা হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা। এই বুঝতে পারছো? ক্লিয়ার? তো খুবই সহজ একটা ম্যাথ করালাম। তুমি বোর্ড পরীক্ষা আসলে এইভাবে করবা। কোন পরীক্ষা? বোর্ড পরীক্ষা আসলে এইভাবে করবা। এবার এই ম্যাথের তোমার একটা শর্টকাট টেকনিক শিখাই দিব, এই ম্যাথের একটা শর্টকাট টেকনিক শিখাই দিই, দেখো কত সহজ আমি বের করতে পারি। মানে আমার এত কিছু ঐকিক নিয়ম করা লাগবে না, আমার আপেক্ষিক আর্দ্রতা বের করতে হবে। ওকে, তাহলে আর ইকুয়াল টু দেখো শর্টকাট, ছোট এফ বাই বড় এফ গুণ 100%। তাহলে ভালো করে শোনো, ছোট এফ লাগবে কার জন্য? 8.4 ডিগ্রি সেলসিয়াসের জন্য। বড় এফ লাগবে কার জন্য? 25.3 এর জন্য, 25.3 এর জন্য। ওকে, তাহলে দেখো এবার বোর্ডে দেখো, বোর্ডে দেখো শর্টকাট টেকনিকটা দেখো। তুমি কি করবে? এরকম বড় করে একটা দাগ দিবা, দাগ দেওয়ার পরে দেখো উপরে লাগবে, ভালো করে শোনো তারপরে লিখবা, উপরে লাগবে 8.4 এর জন্য। তো 0.4 ছাড়ো, 0.4 বাদ দাও, আগে 8 এর জন্য কত সেটা বলো। 8 এর জন্য হচ্ছে 4.2,
তাহলে 4.2 আগে লিখবা, লিখলা, লিখে একটা যোগ চিহ্ন দিবা, দিয়ে এরকম একটা দাগ দিবা, বুঝলা? এইবার আসো 8.4-এর আশেপাশের দুইটা বিন্দু, আশেপাশের দুইটা বিন্দু 8.4-এর, তো 8.4-এর আশেপাশের দুইটা বিন্দু হচ্ছে 8 আর 10, আশেপাশের দুইটা বিন্দু কত? 8 আর 10। তাহলে 8-এর জন্য এত, 10-এর জন্য এত, 8-এর জন্য এত, 10-এর জন্য এত। উপরে নিবা চাপের পরিবর্তন, নিচে নিবা তাপমাত্রার পরিবর্তন, ঠিক আছে? উপরে নিবা চাপের পরিবর্তন, নিচে নিবা তাপমাত্রার পরিবর্তন। 8.4-এর জন্য লাগবে, তাহলে 8.4-এর আশেপাশে দুই বিন্দু, তাহলে উপরে চাপের পরিবর্তন 4.8 মাইনাস 4.2, নিচে তাপমাত্রা পরিবর্তন 10 বিয়োগ 8, ঠিক আছে? মানে এইভাবে চিন্তা করতে পারো, ধরো এটা এক্স, এটা এক্স, ঠিক আছে? এটা এক্স, x1 x2, এটা y1 y2, তাহলে কোটি দ্বয়ের অন্তর বাই ভুজ দ্বয়ের অন্তর আর কি, কোটি দ্বয়ের অন্তর বাই ভুজ দ্বয়ের অন্তর নিবা। নেওয়ার পরে এইবার আসো বোর্ডে তাকাও, তোমার লাগবে তো 8.4-এর জন্য, তাহলে 0.4, তাই না? 0.4 এর জন্য লাগবে, তাহলে এর সাথে সুন্দর করে গুণ দিবা 0.4, শেষ, উপরের কাহিনী খতম, উপরের কাহিনী খতম। এবার আসো দেখি নিচের কাহিনী বলতে পারো কিনা। 25.3-এর লাগবে ভাই, 25-এর জন্য কত? 25-এর জন্য 14.9, তাহলে 14.9 আগে লিখে নিবা, তারপর একটা যোগ দিয়ে একটা দাগ দিবা, তারপর যোগ দিয়ে একটা কি করবা? দাগ দিবা। এবার 25.3-এর আশেপাশে 25 আর 26, তাহলে 25 আর 26, উপরে চাপের পরিবর্তন, নিচে তাপমাত্রা পরিবর্তন, তাহলে 15.5 বিয়োগ 14.9, নিচে তাপমাত্রা পরিবর্তন 26 বিয়োগ 25, 26 বিয়োগ 25, ওকে ওকে ডান। কতর জন্য লাগবে? 25.3-এর জন্য লাগবে, 25-এর কাহিনী শেষ, 0.3, তাহলে গুণ দিবা 0.3। এবার তোমার যদি বিশ্বাস নয় করে দেখো, তুমি এটাই পাবা 28.64%। এটা হচ্ছে শর্টকাট টেকনিক, দিস ইজ শর্টকাট, বুঝতে পারছো? এইবার কথা হচ্ছে এইখানে যা করছি এইখানেও তাই করছি, কিন্তু এখানে করছি ঐকিক নিয়মে, সেই কাজটা এখানে তাড়াতাড়ি সংক্ষেপে করে ফেলছি, ঠিক আছে? এইখানে তাড়াতাড়ি সংক্ষেপে করে ফেলছি। দেখো ভাই ঐকিক নিয়মই করছি। কেমনে ঐকিক নিয়ম করছি দেখো তো, এই হিসাবটা কেমনে আসছে? 4.8 মাইনাস 4.2 ডিভাইডেড বাই 2 দিছি না, তো তাই তো করছি। দেখো 4.8 মাইনাস 4.2 ডিভাইডেড বাই 10 বিয়োগ 8, তারপরে এর সাথে গুণ দিছি 0.4, গুণ দিছি 0.4, তারপর এখানে যে মান পাইছি তার সাথে 4.2 যোগ করছি, 4.2 যোগ করছি, বুঝলা? তাহলে হিসাব একই রকম। ওকে, তাহলে তোলো, দ্রুত তোলো, দ্রুত তুলে নাও। এখন এই ম্যাথটা বুঝলে তুমি এই টাইপের যে কোনো ম্যাথ বুঝবা। তবে যদি বোর্ড কোশ্চেন হয় সংক্ষেপে করবা না, বোর্ড কোশ্চেন হলে ঐকিক নিয়মে ওই যে ডিটেলস ডান পাশের নিয়মে করবা। আর যদি অ্যাডমিশন টেস্টের কথা বলো, রিটেন সাপোজ বুয়েট রিটেন, তাহলে তো এইটার কোনো বিকল্প নাই, বা এমসিকিউ হলে তো এটার কোনো বিকল্প নাই। কি ক্লিয়ার? ওকে, এবার বোর্ডে দেখো, এবার 2 নম্বর যে ম্যাথটা, এটা বলতেছে শুষ্ক বাল্বের তাপমাত্রা, শুষ্ক বাল্ব থার্মোমিটারের তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস, সিক্ত বাল্ব থার্মোমিটারের তাপমাত্রা, সিক্ত বাল্ব থার্মোমিটারের তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে? এবার দুটো ছক দেওয়া আছে, এখানে একটা ছক দেওয়া আছে, এই ছকে দেওয়া আছে তাপমাত্রা বনাম গ্লেসিয়ারের উৎপাদক জি। এই যে তোমার ম্যাথ করার সময় দেওয়া থাকবে গ্লেসিয়ারের উৎপাদক, তো গ্লেসিয়ারের উৎপাদক দেওয়া আছে 29 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1.66, আর 31 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1.64। তাপমাত্রা যদি বাড়ে গ্লেসিয়ারের উৎপাদক কমে, এটা তোমার কোশ্চেনে উদ্দীপকে দেওয়া আছে ভাই। আর একটা জিনিস তোমার দেওয়া আছে, আর একটা ছক দেওয়া আছে, এই ছক হচ্ছে তাপমাত্রা বনাম চাপ ডিগ্রি সেলসিয়াস, আর সেই তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ দেওয়া আছে। তো এবার আর আমি ওই যে বাংলা কথা না লিখে ছকের মাধ্যমে দিয়ে দিচ্ছি। তাহলে 26 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, তারপরে 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, আর একটা আছে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। তো 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 42.33, 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 32.91, আর 26 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 31.32।
সরি 26 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 25.91 25.31 এটা দেওয়া আছে দিয়ে বলতেছে না ওই স্থানের আপেক্ষিক আর্দ্রতা আর এর মানটা হিসাব করো ওই স্থানের আপেক্ষিক আর্দ্রতা আর হিসাব করো ওকে তো এবার আসো দেখো এবার আমার এখান থেকে আপেক্ষিক আর্দ্রতা বের করতে হবে তো ভাই আপেক্ষিক আর্দ্রতা বের করতে গেলে ছোট এফ বাই বড় এফ গুণ 100% তো ছোট এফ হচ্ছে শিশিরাঙ্কে তো শিশিরাঙ্ক গিভেন না শিশিরাঙ্ক জানি না বড় হাতের এফ হচ্ছে বায়ুর তাপমাত্রা জানি এই যে শুষ্ক বাল্ব এটাই বায়ুর তাপমাত্রা বায়ুর তাপমাত্রা শুষ্ক বাল্বের তাপমাত্রাটাই বায়ুর তাপমাত্রা তাহলে বায়ুর তাপমাত্রা হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস এটা জানি এবং 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চাপ কত এটা জানি তাহলে এটা ভাই আমাদের বড় হাতের এফ বুঝলা তাহলে এখন আমাদের দরকার ছোট হাতের এফ না হলে আমরা আপেক্ষিক আর্দ্রতা বের করতে পারছি না এখন ছোট হাতের এফ জানার জন্য শিশিরাঙ্ক লাগবে এই কোশ্চেন কিন্তু সৃজনশীল প্রশ্নের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট তাহলে প্রথম কাজ হচ্ছে আমার আগে শিশিরাঙ্ক বের করা তো শিশিরাঙ্ক কিভাবে বের করব দেখো 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 শিশিরাঙ্ক কিভাবে বের করব ঐকিক নিয়ম নাকি শিশিরাঙ্ক বের করার সূত্র θ1 মাইনাস জি θ1 মাইনাস জি θ1 মাইনাস θ2 θ1 কোনটা এই যে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এটা হচ্ছে θ1 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এটা হচ্ছে θ2 তো এখানে মান বসাবো θ1 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 30 বিয়োগ জি জি এর মান জানি না θ1 30 আর θ2 28 এই যে মানগুলো বসালাম জি লাগবে আমি কি বলছিলাম ভাই জি কার উপর ডিপেন্ড করে জি ডিপেন্ড করে হচ্ছে বায়ুর তাপমাত্রার উপর তো বায়ুর তাপমাত্রা মানে শুষ্ক বাল্ব থার্মোমিটারের তাপমাত্রা বায়ুর তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্লেসিয়ারের উৎপাদক কত সেইটা লাগবে তো 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দেখো তো গ্লেসিয়ারের উৎপাদকের মান দেওয়া আছে এটা কোশ্চেনে দেওয়া থাকবে তো 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্লেসিয়ারের উৎপাদক দেওয়া নাই আছে কততে 29 আছে 31 আছে তাহলে ভাই ঐকিক নিয়ম করে বের করতে হবে কেমনভাবে ঐকিক নিয়ম করব 31 বিয়োগ 29 31 বিয়োগ 29 বা কয় ডিগ্রি 2 ডিগ্রি তাহলে 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পরিবর্তনে জি এর বৃদ্ধি গ্লেসিয়ারের উৎপাদক বাড়ে তাপমাত্রা যদি হ্রাস পায় দেখো 31 থেকে 29 তাপমাত্রা হ্রাস পাইছে তাহলে জি এর মানটা বাড়বে তাহলে 29 থেকে যদি 31 যায় অর্থাৎ 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি বাড়ায় তাহলে জি কমবে আর যদি তাপমাত্রা কমায় জি বাড়বে উল্টা তা আমরা পরিবর্তনই লিখি জি এই পরিবর্তন জি এর পরিবর্তন বলো জি এর পরিবর্তন কত 1.66 1.64 তাহলে 0.02 অতএব 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পরিবর্তনে জি এর পরিবর্তন এটারে ভাগ দিব 2 দিয়ে তাহলে 0.02 ডিভাইডেড বাই 2 তাহলে 0.01 এত ডিগ্রি সেলসিয়াস সরি কি লিখলাম এত ডিগ্রি সেলসিয়াস না তাহলে 0.01 এটা হচ্ছে 1 ডিগ্রির জন্য তাহলে 1 ডিগ্রি তাপমাত্রা চেঞ্জ করবা এই চেঞ্জ হবে বাড়াইলে কমবে কমলে বাড়বে উল্টা সম্পর্ক কিন্তু দেখো দেখো তাপমাত্রা বাড়লে তাপমাত্রা বাড়ছে নিচের দিকে আর জি দেখো কমছে উল্টা সম্পর্ক ঠিক আছে জি কমছে তাপমাত্রা বাড়ছে জি কমছে এই যে কমছে এটা বাড়ছে তাপমাত্রা বাড়ছে তাহলে মাথায় রাখবা আমার লাগবে কতর জন্য আমার লাগবে 30 এর জন্য তাহলে 30 ডিগ্রি সেলসিয়াসে জি তাহলে 30 ডিগ্রি সেলসিয়াসে 29 কত ছিল 1.66 তাহলে জি 29 এত তাহলে 1 ডিগ্রিতে কমবে এত ঠিক আছে অথবা এভাবেও করা যায় 31 কত ছিল 1.64 তাহলে 1.64 ছিল 31 তো 1 ডিগ্রির জন্য এতটুকু 1 ডিগ্রি বাড়াইলে এতটুকু কমবে ঠিক আছে আর 1 ডিগ্রি কমাইলে এতটুকু বাড়বে তো তুমি এখানে 31 এর জন্য নিছো এখানে 31 এর জন্য নিছো তাহলে তাপমাত্রা 30 লাগবে তো তাপমাত্রা কি হয়েছে কমে গেছে তাহলে জি বেড়ে যাবে যোগ 0.1 এখন যেটা দিয়েই করো না কেন 1.65 এবার দেখো এত কিছু করার দরকারই নেই এত কিছু করাই লাগে না 29 এত 31 এত দেখো 29 31 মাঝখানের সংখ্যাটা কত 30 1.66 1.64 মাঝখানের সংখ্যাটা কত 1.65 চালাকি ঠিক আছে তো দেওয়াই আছে বলতে গেলে তো বোর্ড পরীক্ষায় কিভাবে করবে এটা আমি দেখালাম অ্যাডমিশন টেস্টে আসলে তুমি মান নিয়ে বসাই দিলা বুঝে বুঝে ঠিক আছে অ্যাডমিশন টেস্টে কেউ তোমার জিজ্ঞাবে না তুমি কেমনে বের করছো কিন্তু বোর্ড পরীক্ষায় এগুলো দেখাই দেবে না হলে কিন্তু বিপদ না হলে কিন্তু নাম্বার কেটে দিবে 1-2 মার্ক কেটে দিবে তখনই বুঝবা বিপদ তাহলে 1.65
30 বিয়োগ 28, 30 বিয়োগ 28, তাহলে 26.7 এত ডিগ্রি সেলসিয়াস। ভাই আমার 26-এ জানা আছে, 28-এ জানা আছে, 26.7-এ জানা নেই, তাহলে চট করে ঐকিক নিয়ম করে ফেলো, বোর্ডেই তাকাবে না, ঠিক আছে, আমার আগেই বের করে ফেলো। তাহলে 28 বিয়োগ 26 বা 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পরিবর্তনে সম্পৃক্ত জলীয় বাষ্পচাপের জলীয় বাষ্পচাপের পরিবর্তন বা বৃদ্ধি, সেটা 32.91 বিয়োগ 25.31, ওকে, এত মিলিমিটার মার্কারি। তাহলে অতএব 1 ডিগ্রির জন্য তো আমরা ঐকিক নিয়ম পারি, ছোটবেলায় শিখছি ঐকিক নিয়ম, 26.7 বিয়োগ 26 বা 0.7 ডিগ্রি সেলসিয়াসের জন্য যা হবে, তাহলে 2 ডিগ্রির জন্য এইটা, তাহলে 32.91 25.31 ভাগ 2 গুণ 0.7, বুঝলা? তাহলে হিসাব করলে 32.91 বিয়োগ 25.31 2 গুণ 0.7, 2.66 মিলিমিটার মার্কারি। তাহলে বড় হাতের এফ লাগবে, হ্যাঁ, বড় হাতের এফ। তো বড় হাতের এফ তো এইটা দেওয়াই আছে, তাহলে ছোট হাতের এফ শিশিরাঙ্কে, তাহলে 26-এর জন্য ছিল এইটা, তার সাথে ওইটা যোগ হবে, তাহলে 25.31-এর সাথে যোগ হবে 2.66, তাহলে 25.31 যোগ 2.66, 25.31 যোগ 2.66, তাহলে ভাইয়া 27.97। তাহলে অতএব আর ইকুয়াল টু ছোট এফ বাই বড় এফ গুণ 100%। তাহলে ছোট এফ এর মান 27.97 আর বড় এফ এর মান 42.33 গুণ 100%। তাহলে 27.97 42.33 গুণ 100%, তাহলে 66.07 ডান হয়ে গেল। এটাই হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা। বুঝলাম? শর্টকাটে যদি করতে চাই, শর্টকাটে পারবো কিনা? হ্যাঁ ভাই, পারবো না কেন, অবশ্যই পারবো। আর ইকুয়াল টু ছোট এফ বাই বড় এফ, নাও শর্টকাট, বড় এফ এর মান তো দেওয়াই আছে 42.33, ছোট এফ লাগবে তো 26.7-এর জন্য, এই যে তো 26-এর জন্য 25.31 লিখবো, লিখে একটা দাগ, তারপরে 26-এর আশেপাশে দুইটা বিন্দু, এই যে 26.7-এর আশেপাশে এই দুইটা বিন্দু 26 আর 28, তাহলে উপরে হবে চাপের পরিবর্তন, কোটিদ্বয়ের পরিবর্তন, তাহলে 32.91 বিয়োগ 25.31 আর 28 বিয়োগ 26 গুণ কতর জন্য? 0.7-এর জন্য, তাহলে গুণ 0.7 0.7। তো নাও এখান থেকে হিসাব করবা, দেখো এটাই পাবা 66.07। এটা হচ্ছে অ্যাডমিশন টেস্ট, রিটেন, বুয়েট রিটেনের জন্য এইভাবে করতে হবে। ছোট হাতের এফ আর বড় হাতের এফ এর নাম মান কই তো এত এগুলো কি? এটা ছোট হাতের এফ এর মান আর এটা বড় হাতের এফ এর মান বায়ুর তাপমাত্রায়, মান কই মান বুঝতে পারছো? ওকে, এইবার আসো ডিগ্রি অফ ফ্রিডম, স্বাধীনতার মাত্রা। এই টপিক থেকে তোমার রিটেন কোশ্চেন আসবে না, তোমার এমসিকিউ কোশ্চেন আসতে পারে। স্বাধীনতার মাত্রা, ডিগ্রি অফ ফ্রিডম কাকে বলে? স্বাধীনতার মাত্রা, ডিগ্রি অফ ফ্রিডম, ঠিক আছে? কোনো গতিশীল বস্তুর অবস্থা, গতির অবস্থা অর্থাৎ স্টেট, এই স্টেট বোঝানোর জন্য, গতিশীল বস্তুর অবস্থা বা স্টেট আর কি, এটা প্রকাশ করার জন্য, বোঝানোর জন্য আমরা যে কয়টা স্বাধীন চলরাশি ব্যবহার করি তাকেই বলা হয় ডিগ্রি অফ ফ্রিডম বা স্বাধীনতার মাত্রা। তাহলে কোনো গতিশীল বস্তুর অবস্থা প্রকাশের জন্য, কোনো গতিশীল বস্তুর গতির অবস্থা মানে স্টেট বা অবস্থান বা
অবস্থান বোঝানোর জন্য যে কটা স্বাধীন চলরাশি দরকার, যে কটা স্বাধীন চলরাশি দরকার তাকেই বলা হয় ডিগ্রি অফ ফ্রিডম, বা স্বাধীনতার মাত্রা। এবার আসো আমি তোমাকে কয়েকটা উদাহরণ দিয়ে বুঝাই। তুমি গ্যাসের কথা বাদ দাও, গ্যাসের অধ্যায় থেকে বের হও। ধরো দুইটা খুঁটির মাঝখানে একটা তার টান করে বাঁধা আছে, এবার এই তারটা বেয়ে একটা মনে করো পিঁপড়া, ধরো একটা পিঁপড়া, ঠিক আছে? এই পিঁপড়াটা এভাবে হেঁটে 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 সামনের দিকে যাচ্ছে, ঠিক আছে? তো এই যে পিঁপড়াটা যে হেঁটে হেঁটে সামনের দিকে যাচ্ছে, এই পিঁপড়াটার গতি কেমন? একমাত্রিক গতি না? এর গতি প্রকাশ করার জন্য স্বাধীন চলরাশি কয়টা দরকার? একটা দরকার, শুধু এক্স অক্ষের স্থানাঙ্ক। এর বেগ একটা নির্দিষ্ট দিকে, ধরো এক্স অক্ষের দিকে, তাহলে এর বেগ হচ্ছে এই যে 2i মিটার পার সেকেন্ড এক্স অক্ষের দিকে। এর অবস্থান প্রকাশের জন্য জাস্ট এক্স অক্ষের স্থানাঙ্ক ব্যবস্থার সাহায্য লাগবে। তাহলে শুধু এক্স অক্ষ, ওয়াই লাগবে না, জেড অক্ষ লাগবে না। তাহলে এর গতি প্রকাশ করার জন্য আমার কয়টা স্থানাঙ্ক ব্যবস্থার সাহায্য লাগবে? একটা। এই কারণে এর গতি হচ্ছে একমাত্রিক গতি। তাহলে এর ডিগ্রি অফ ফ্রিডমকে এফ দিয়ে প্রকাশ করা হয়, তো এর ডিগ্রি অফ ফ্রিডম হচ্ছে 1। কারণ এর গতির অবস্থান এগুলো প্রকাশ করার জন্য জাস্ট একটা স্বাধীন চলরাশি দরকার। এইবার মনে করো তোমার বাসার মেঝে, ঠিক আছে? এই মেঝের উপর দিয়ে ধরো একটা ইঁদুর বা একটা তেলাপোকা চলে যাচ্ছে, ঠিক আছে? ধরো একটা ইঁদুর, কি ইঁদুর রাখলাম আমি, আচ্ছা ধরো হইলো একটা ইঁদুর। এবারে ইঁদুরটা ধরো এই মেঝের উপর দিয়ে গতিশীল। তাহলে এর গতি প্রকাশ করার জন্য যদি এটা মূল বিন্দু হয় 0 0 ধরি, তাহলে এটা দেখো এক্স অক্ষ আর এটা হচ্ছে ওয়াই অক্ষ, একটা দ্বিমাত্রিক ক্ষেত্র। তাহলে এর অবস্থান প্রকাশ করার জন্য শুধু এক্স অক্ষের সাহায্য নিলে হবে না, অবস্থান প্রকাশ করার জন্য এক্স অক্ষ ওয়াই অক্ষ এই দুইটা অক্ষের স্থানাঙ্ক ব্যবস্থার সাহায্য নেওয়া লাগবে। তাহলে এক্স অক্ষ ওয়াই অক্ষ এই দুইটা অক্ষের স্থানাঙ্ক ব্যবস্থার সাহায্য নিতে হচ্ছে। তাহলে এর গতি কয় মাত্রিক গতি? দ্বিমাত্রিক গতি। এর গতিটা দ্বিমাত্রিক গতি, ঠিক আছে? তাহলে দ্বিমাত্রিক গতি এফ হচ্ছে 2। এবার মনে করো একটা প্রজাপতি উঠতেছে বা একটা মৌমাছি উঠতেছে, উড়ে বেড়াচ্ছে। তাহলে তার গতি হচ্ছে ত্রিমাত্রিক গতি। ধরো এটা তোমার ঘর, ঠিক আছে? এটা হচ্ছে ঘর। তো এইখানে মনে করো একটা মৌমাছি বসে আছে বা একটা প্রজাপতি বসে আছে। তাহলে এর গতি বা অবস্থান প্রকাশ করার জন্য কয়টা স্থানাঙ্ক ব্যবস্থার সাহায্য লাগবে? ঠিক আছে, 3টা। এক্স অক্ষ, ওয়াই অক্ষ, এই যে জেড অক্ষ। তাহলে এর গতিটা হবে ত্রিমাত্রিক গতি। তাহলে এর গতি প্রকাশ করার জন্য 3টা স্থানাঙ্ক ব্যবস্থার সাহায্য দরকার। তাহলে ত্রিমাত্রিক গতির জন্য ডিগ্রি অফ ফ্রিডম এফ হবে 3। তাহলে এই হচ্ছে ডিগ্রি অফ ফ্রিডম, এটাই হচ্ছে ডিগ্রি অফ ফ্রিডম। এইবার আসো আমরা গ্যাসের ক্ষেত্রে ডিগ্রি অফ ফ্রিডম বুঝতে চাই। মোটামুটি ডিগ্রি অফ ফ্রিডম কিন্তু আমি বুঝে গেছি কি জিনিস, আসলে কি জিনিস সেটা কিন্তু আমাদের বোঝা হয়ে গেছে। এবার গ্যাসের ক্ষেত্রে ডিগ্রি অফ ফ্রিডম। তো গ্যাসের ক্ষেত্রে ডিগ্রি অফ ফ্রিডমটা কেমন হয়? গ্যাস কয় ধরনের? গ্যাস একমাত্রিক, দ্বিমাত্রিক, ত্রিমাত্রিক গ্যাস হয়, মানে এক পারমাণবিক, দ্বিপারমাণবিক, ত্রিপারমাণবিক, বহুপারমাণবিক গ্যাস। তো আমরা নর্মালি গ্যাসকে 3 ভাগে ভাগ করব, এক পারমাণবিক, দ্বিপারমাণবিক, বহুপারমাণবিক। এক পারমাণবিক, দ্বিপারমাণবিক আর বহুপারমাণবিক। তো তুমি দেখো প্রথমে আসো এক পারমাণবিক গ্যাস। তো এক পারমাণবিক গ্যাসের ডিগ্রি অফ ফ্রিডম আমরা হিসাব করতে চাই। তো গ্যাসের ডিগ্রি অফ ফ্রিডম 3টা কারণে হয়: রৈখিক গতির কারণে, ঘূর্ণন গতির কারণে, আর একটা হচ্ছে স্পন্দন গতির কারণে। রৈখিক গতি, ঘূর্ণন গতি, স্পন্দন গতি, ভালো করে বুঝবা। 3টা গতির কারণে। প্রথমে আসলো রৈখিক ডিগ্রি অফ ফ্রিডম। রৈখিক ডিগ্রি অফ ফ্রিডম, বা এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, আর এটা হচ্ছে জেড অক্ষ। ওকে, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ। এবার মনে করো একটা গ্যাসের অণু। তো একটা গ্যাসের অণু ধরো এভাবে গঠিত, ধরো দ্বিপারমাণবিক গ্যাসের একটা অণু। তাহলে অণুর এই একটা পরমাণু আর এই একটা পরমাণু, এটা হচ্ছে তাদের বন্ড, এইভাবে গঠিত আর কি। তো এরকম একটা অণু চিন্তা করো। তো এই অণুটা এক্স অক্ষ বরাবর গতিশীল হতে পারে।
ধরো এখানে একটা অণু আছে, এই যে, অথবা তুমি এক পারমাণবিক একটা পরমাণু দিয়ে একটা অণু গঠিত, এরকমও চিন্তা করতে পারো। একটা পরমাণু দিয়ে একটা অণু গঠিত, এরকমও তুমি ভাবতে পারো। মানে তোমার যেটা খুশি সেটা ইচ্ছা তুমি ভাবতে পারো। তাহলে দেখো এইটা হচ্ছে একটা গ্যাসের অণু। এবার এই গ্যাসের অণুটা বলো এক্স অক্ষ বরাবর দৌড় দিতে পারে না? পারে। তাহলে তার এক্স অক্ষ বরাবর বেগের উপাংশ থাকতে পারে। ওয়াই অক্ষ বরাবর দৌড় দিতে পারে না? তাহলে ওয়াই অক্ষ বরাবর বেগের উপাংশ থাকতে পারে। জেড অক্ষ বরাবর দৌড় দিতে পারে না? তাহলে জেড অক্ষ বরাবরও তার বেগের উপাংশ থাকতে পারে। ঠিক আছে, তাহলে তিনটা অক্ষ বরাবর বেগের উপাংশ থাকতে পারে, তিনটা অক্ষ বরাবরই তার বেগের উপাংশ থাকতে পারে। তাহলে তিনটা অক্ষ বরাবর বেগের উপাংশ থাকার কারণে এর যদি আমি গতিশক্তি হিসাব করি, গতিশক্তি যদি হিসাব করি, তাহলে তিনটা অক্ষ বরাবর গতিশক্তি, দেখো তিনটা অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর গতিশক্তি EK1, ধরো EK1, তাহলে এটা হবে হাফ এম ভি এক্স স্কোয়ার, EK2 হাফ এম ভি ওয়াই স্কোয়ার, EK3 হাফ এম ভি জেড স্কোয়ার। বলো কয়টা অক্ষ বরাবর? তিনটা অক্ষ বরাবর হিসাব নিকাশ। তাহলে এক্স অক্ষের দিক, ওয়াই অক্ষের দিক, জেড অক্ষের দিক, তিন দিক বরাবর তার বেগের উপাংশ থাকতে পারে। তাহলে এই অণুটা তিন দিক বরাবরই দৌড় দিতে পারে, তার বেগের উপাংশ তিন দিক বরাবরই থাকতে পারে, তাই না? একটা অণু, একটা মৌমাছি, একটা প্রজাপতি যেভাবে উড়ে বেড়াচ্ছে, একটা গ্যাসের অণু তো সেইভাবে উড়ে বেড়ায়। তাহলে সেই অণুর তিন ধরনের বেগের উপাংশ থাকতে পারে না? ত্রিমাত্রিক বেগ হতে পারে। তাহলে এই কারণে ত্রিমাত্রিক বেগের কারণে দেখো তিন অক্ষ বরাবর গতিশক্তি থাকবে, এই কারণে তার ডিগ্রি অফ ফ্রিডম এফ হবে 3। এই যে এফ হবে 3। যদি সাপোজ কোনো একটা কণা, সে মনে করো ওয়াই অক্ষ বরাবর যায় না, শুধুমাত্র এক্স অক্ষ বরাবর যায়, তাহলে শুধুমাত্র এক্স অক্ষ বরাবর গেলে জেড অক্ষ বরাবর যায় না, তাহলে এই দুইটা থাকবে না, শুধু এইটা থাকবে, তার ডিগ্রি অফ ফ্রিডম হবে 1। অথবা কোনো একটা ধরো কণা, সে ওয়াই অক্ষ বরাবর আর জেড অক্ষ বরাবর যায়, এক্স অক্ষ বরাবর তার রৈখিক গতি থাকে না, তাহলে এক্স অক্ষ বরাবর যদি রৈখিক গতি না থাকে, এটা থাকবে না, এটা থাকবে, এটা থাকবে, তাহলে তার ডিগ্রি অফ ফ্রিডম হবে 2। কথা কি বুঝছো? এইবার আসো ঘূর্ণন গতি। ঘূর্ণন গতির জন্য এরকম ত্রিমাত্রিক ক্ষেত্রে তিন অক্ষ বরাবর তিনটা ডিগ্রি অফ ফ্রিডম থাকতে পারে ঘূর্ণন গতির জন্য। তাহলে 2 নম্বর হচ্ছে ঘূর্ণন গতি, ঘূর্ণন বা কৌণিক গতি, ঘূর্ণন গতি বা কৌণিক গতি। তাহলে এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, আর এটা জেড অক্ষ। এক্স অক্ষ, ওয়াই অক্ষ আর জেড অক্ষ। এই যে এইটা হচ্ছে গ্যাসের অণু। তাহলে গ্যাসের অণু, এই অণুটা ওয়াই অক্ষের চারপাশে ঘুরতে পারে। ঠিক আছে, চিন্তা করো, এইটা হচ্ছে মনে করো অনন্ত জলিল, এটা অনন্ত জলিলের নায়িকা, দুইজন হাত ধরে ওয়াই অক্ষের চারপাশে ঘুরতে পারে, এক্স অক্ষের চারপাশে ঘুরতে পারে, জেড অক্ষের চারপাশে ঘুরতে পারে। তাহলে এই যে এক্স অক্ষের চারপাশে ঘুরতে পারে ঘূর্ণন গতি, ওয়াই অক্ষের চারপাশে ঘুরতে পারে ঘূর্ণন গতি, জেড অক্ষের চারপাশে ঘুরতে পারে ঘূর্ণন গতি। তাহলে ঘূর্ণন গতির জন্য এর কৌণিক গতিশক্তি 3 অক্ষ বরাবর। তাহলে EK1 হাফ আই ওমেগা এক্স স্কোয়ার, বুঝছো? EK2 হাফ আই ওমেগা ওয়াই স্কোয়ার, EK3 হাফ আই ওমেগা জেড স্কোয়ার। এবার মনে করো যে কোনো একটা কণা এভাবে, মনে করো যে দুইটা কণা এভাবে হাত ধরে ঘুরবে, তো ওয়াই অক্ষের চারপাশে ঘুরে না, শুধু এক্স অক্ষ আর জেড অক্ষের চারপাশে ঘুরে। ওকে, তাহলে তার কৌণিক গতির জন্য ডিগ্রি অফ ফ্রিডম হবে 2, তাই না? ধরো ঘোরেই না, সাপোজ ঘোরেই না, ঘুরতেই পারে না, কোনো অক্ষের সাপেক্ষে ঘুরতে পারে না, তাহলে তার ঘূর্ণন বা কৌণিক গতির ডিগ্রি অফ ফ্রিডম 0। তাহলে এর ক্ষেত্রে 3টা বরাবর থাকার কারণে ডিগ্রি অফ ফ্রিডম হচ্ছে 3। ঠিক ক্লিয়ার? এবার আরো 3টা ডিগ্রি অফ ফ্রিডম আছে, এটা হচ্ছে স্পন্দন গতির জন্য। 3 নম্বর স্পন্দন গতি, স্পন্দন গতি, এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ। ধরো দুইটা কণা, দুইটা বল, সাপোজ দুইটা বলকে এরকম একটা স্প্রিং দিয়ে যুক্ত করছে, তাহলে এইভাবে তারা স্পন্দিত হতে পারে না। এভাবে তারা স্পন্দিত হতে পারে। তাহলে স্পন্দিত এক্স অক্ষ বরাবর হতে পারে, স্পন্দিত ওয়াই অক্ষ বরাবর হতে পারে, স্পন্দিত জেড অক্ষ বরাবর হতে পারে। তাহলে 3 অক্ষ বরাবরই স্পন্দিত হতে পারে। আর স্পন্দন হওয়ার জন্য তার গতিশক্তি কত জানো? মানে শক্তি কত জানো? হাফ কে এক্স স্কোয়ার। তাহলে হাফ কে এক্স স্কোয়ার, তারপরে হাফ কে ওয়াই স্কোয়ার, হাফ কে ওয়াই স্কোয়ার, তারপরে হাফ কে জেড স্কোয়ার, হাফ কে জেড স্কোয়ার,
হাফ কে জেড স্কোয়ার। এক্স অক্ষ বরাবর যদি স্পন্দিত হয় তাহলে হাফ কে এক্স স্কোয়ার, ওয়াই অক্ষ বরাবর যদি স্পন্দিত হয় হাফ কে ওয়াই স্কোয়ার, জেড অক্ষ বরাবর যদি স্পন্দিত হয় হাফ কে জেড স্কোয়ার। তাহলে এইভাবে আবার এই যে 3টা ডিগ্রি অফ ফ্রিডম। এইবার মনে করো কোনো একটা কণা, তার 2টা রৈখিক গতি আছে, একটা কৌণিক গতি আছে, একটা কৌণিক গতি আছে, একটা অক্ষ বরাবর ঘুরতে পারে আর 2টা অক্ষ বরাবর দৌড়াইতে পারে, তার ডিগ্রি অফ ফ্রিডম হবে 3। কোনো একটা কণা, কোনো একটা কণা 3টা অক্ষ বরাবর দৌড়াইতে পারে, অর্থাৎ রৈখিক গতি 3 অক্ষ বরাবরই থাকবে, ওকে, তাহলে ডিগ্রি অফ ফ্রিডম 3। যদি কোনো একটা কণা রৈখিক গতি 3টা অক্ষ বরাবরই আছে আর কৌণিক গতি 2টা অক্ষ বরাবর আছে, তাহলে তার ডিগ্রি অফ ফ্রিডম 5। কোনো একটা কণা যার 3টা রৈখিক গতি আছে আর স্পন্দন গতি আছে একটা আর ঘূর্ণন গতি আছে 2টা, ওকে, তাহলে তার ডিগ্রি অফ ফ্রিডম 6। কথা কি বুঝছো? তাহলে এইভাবে হিসাব নিকাশ করতে হবে। তো এবার আসো এক পারমাণবিক গ্যাসের ডিগ্রি অফ ফ্রিডম হিসাব করব। এক পারমাণবিক গ্যাস, এক পারমাণবিক গ্যাসের নাম বলো। হাইড্রোজেন, হিলিয়াম, নাকি হাইড্রোজেন হবে না, হিলিয়াম, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, এগুলো সব এক পারমাণবিক গ্যাস। একটা পরমাণু দিয়ে একটা অণু তৈরি। যদি এর গঠন দেখায়, এই যে একটা পরমাণু দিয়ে একটা অণু তৈরি, শেষ। তাহলে এবার তুমি চিন্তা করে দেখো তো, কোনো একটা পাত্রের মধ্যে ধরো একটা গ্যাস সিলিন্ডার, এই গ্যাস সিলিন্ডারের মধ্যে এক পারমাণবিক গ্যাস রাখা আছে। এই যে একটা গ্যাস সিলিন্ডার, এই গ্যাস সিলিন্ডারের মধ্যে এক পারমাণবিক গ্যাস রাখা আছে। তো এই গ্যাসের অণুগুলো সব এরকম দেখতে, একটা পরমাণু দিয়ে একটা অণু তৈরি। তাহলে একটা পরমাণু দিয়ে একটা অণু তৈরি, তাহলে এর জন্য গতি চিন্তা করো, গতি, একটা পরমাণু দিয়ে একটা অণু তৈরি। তাহলে এই যে পরমাণুটা বা অণুটা, এটা তো যে কোনো দিক বরাবরই গতিশীল হতে পারে, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ, যে কোনো দিক বরাবরই তো সে গতিশীল হতে পারে, তাই না? তো যে কোনো দিক বরাবরই এর এই অক্ষ বরাবরও গতি থাকতে পারে, এই অক্ষ বরাবরও রৈখিক গতি থাকতে পারে, এই অক্ষ বরাবরও রৈখিক গতি থাকতে পারে না? তাহলে বলো তার ডিগ্রি অফ ফ্রিডম এফ কত হবে? তার ডিগ্রি অফ ফ্রিডম এফ কত হবে? তার ডিগ্রি অফ ফ্রিডম এফ হবে 3। এফ হবে 3। অনেকে বলছে ভাই কৌণিক গতির জন্য ডিগ্রি অফ ফ্রিডম এখানে থাকবে না? উত্তর হচ্ছে না, থাকবে না। ঘুরবে তো, ঘুরতে গেলে কারো হাত ধরে ঘুরতে হয়, একা একা ঘোরা যাবে না। তো একা একটা পরমাণু দিয়ে একটা অণু গঠিত, ও কার হাত ধরে ঘুরবে? তাহলে ও শুধু দৌড়াইতে পারে। স্পন্দিতও যদি হইতে হয় তাও আরেকজনকে লাগবে। তাহলে একা একা ঘোরা বা স্পন্দিত হওয়া যাবে না। তাহলে কি হবে? রৈখিক, যা ছোটাছুটি করা যাবে, ও খালি দৌড়াইতে পারবে। এক্স অক্ষ বরাবর বেগের উপাংশ, ওয়াই অক্ষ বরাবর বেগের উপাংশ, জেড অক্ষ বরাবর বেগের উপাংশ থাকবে, কিন্তু কৌণিক গতির কোনো ক্ষেত্রে এখানে থাকবে না। কি কথা বোঝা গেছে? তাহলে ডিগ্রি অফ ফ্রিডম হচ্ছে 3। এবার এবার 2 নম্বর হচ্ছে ধরো দ্বিপারমাণবিক গ্যাস। দ্বিপারমাণবিক গ্যাসের ডিগ্রি অফ ফ্রিডম। দ্বিপারমাণবিক গ্যাস কি? হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, এগুলো সব দ্বিপারমাণবিক গ্যাস। তাহলে কোনো একটা গ্যাস সিলিন্ডারে দ্বিপারমাণবিক গ্যাস আছে। তো দ্বিপারমাণবিক গ্যাসের অণুগুলো দেখতে কেমন? দ্বিপারমাণবিক গ্যাসের অণুগুলো হচ্ছে 2টা পরমাণু সমন্বয়ে গঠিত, এই যে এরকম 2টা পরমাণু সমন্বয়ে গঠিত, এভাবে 2টা পরমাণু দিয়ে একটা অণু তৈরি। তাহলে এখানে যে অণুগুলো আছে, এই পাত্রের মধ্যে যে অণুগুলো আছে, সেই অণুগুলো দেখতে সব এরকম, কিন্তু 2টা পরমাণু দিয়ে একটা অণু তৈরি, 2টা পরমাণু দিয়ে একটা অণু তৈরি, দেখতে এরকম, কিন্তু এগুলা সব ছোটাছুটি করতেছে, তাহলে এবার আসো এক্স, ওয়াই, জেড। এবার দেখো, এই হচ্ছে একটা অণু, দ্বিপারমাণবিক গ্যাসের অণু। ভাই এক্স অক্ষ বরাবর দৌড়াইতে পারে? হ্যাঁ অবশ্যই। এতে এক্স অক্ষ বরাবর দৌড়াইতে পারবে না কেন? পারবে। ওয়াই অক্ষ বরাবর? হ্যাঁ। জেড অক্ষ বরাবর? হ্যাঁ। তাহলে রৈখিক ডিগ্রি অফ ফ্রিডম, রৈখিক গতির ডিগ্রি অফ ফ্রিডম 3 আছে। আগে এই এফ ছিল শুধুমাত্র রৈখিক, কোনো কৌণিক টৌণিক ছিল না, এগুলো সব রৈখিক ছিল। তাহলে 3 অক্ষ বরাবর দৌড়াইতে পারে। এইবার ঘুরতে পারে কিনা? হ্যাঁ। দেখো আমি যেভাবে আঁকছি, তুমি যে কোনো একটা ভাবে আঁকতে পারো। হয় এক্স অক্ষ বরাবর বসাই দিবা, নয়তো ওয়াই অক্ষ বরাবর বসাই দিবা, নয়তো জেড অক্ষ বরাবর বসাই দিবা। যে কোনো একটা অক্ষ বরাবর তুমি ওরে বসাও। এবার দেখো তো ও ঘুরতে পারে কয় অক্ষ বরাবর? ও ঘুরলে
ঘুরলে ওর গতিশক্তি কয় অক্ষ বরাবর থাকে? দেখো ভালো করে দেখো, ওয়াই অক্ষ বরাবর ঘুরতে পারে কিনা? ইয়েস পারে, ওয়াই অক্ষ বরাবর ঘুরতে পারে। দেখো এই যে হাত ধরে ওয়াই অক্ষ বরাবর ওয়াই অক্ষের চারপাশে ঘুরতে পারে, ওয়াই অক্ষের চারপাশে ঘুরতে পারে। তাহলে এইভাবে আছে, এইভাবে থাকলে এইভাবে আছে, এইভাবে থাকলে ওয়াই অক্ষের চারপাশে ঘুরতে পারবে। কে ক্লিয়ার? ওয়াই অক্ষের চারপাশে ঘোরা সম্ভব। জেড অক্ষের চারপাশে ঘোরা সম্ভব কিনা? হ্যাঁ, জেড অক্ষের চারপাশে ঘোরা সম্ভব, জেড অক্ষের চারপাশে ঘুরতে পারবে। কোন অক্ষের চারপাশে ঘুরতে পারবে না? দেখো জেড অক্ষের চারপাশে ঘুরলে এরকম হয়ে যাবে, এই যে এই যেটা এইভাবে আঁকা হয়েছে এটা আসলে জেড অক্ষের জন্য এইভাবে না, তাহলে জেড অক্ষের চারপাশে ঘুরতে পারবে। কোন অক্ষের চারপাশে ঘুরতে পারবে না? এক্স অক্ষের চারপাশে ঘোরা যাবে না, ঘুরলে জড়তার ভ্রামক থাকবে না। ঠিক আছে, এক্স অক্ষের চারপাশে ঘুরলে জড়তার ভ্রামক থাকবে না। কেন? যদি এইভাবে ঘুরে দেখো, এই বরাবর বসানো আছে না, তো তুমি দেখো তো এক্স অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কত, বের করো তো দেখি। 0। কেন? কারণ এর দূরত্ব এক্স অক্ষের সাপেক্ষে দূরত্ব কত? 0। এক্স অক্ষের সাপেক্ষে দূরত্ব কত? 0। তাহলে এক্স অক্ষের চারপাশে ঘুরলে তার জড়তার ভ্রামক হবে 0। সুতরাং হাফ আই ওমেগা স্কয়ার, তো আই তো নেই, তাহলে কোনো গতিশক্তি থাকবে না। তাহলে কৌণিক গতিশক্তি থাকবে। দেখো ওয়াই অক্ষের চারপাশে তার ঘুরলে এই যে দূরত্ব আছে, ওয়াই অক্ষের চারপাশে ঘুরলে দূরত্ব আছে, দূরত্ব থাকলে জড়তার ভ্রামক থাকবে। তাহলে ই ওয়াই হাফ আই ওমেগা ওয়াই স্কয়ার থাকবে। তারপরে ই জেড হাফ আই ওমেগা জেড স্কয়ার, এটাও থাকবে। দেখো জেড অক্ষের চারপাশে ঘুরবে, এই যে জেড অক্ষ থেকে এই কোণাটার দূরত্ব এটা, এই কোণাটা তখন এখানে থাকবে আর কি, জেড অক্ষ থেকে এই কোণাটার দূরত্ব এটা। তাহলে জেড অক্ষের চারপাশে ঘুরলেও তার জড়তার ভ্রামক থাকবে। কিন্তু কিন্তু ই এক্স হাফ আই ওমেগা এক্স স্কয়ার, এই আই 0 হয়ে যাবে, এটা থাকবে না, এটা বাদ। তাহলে বলো কয়টা থাকলো? একটা, দুইটা। তাহলে কৌণিক গতির ডিগ্রি অফ ফ্রিডম কত? 2। তাহলে টোটাল মোট স্বাধীনতার মাত্রা, তাহলে মোট ডিগ্রি অফ ফ্রিডম এফ 5। তো দ্বিপরমাণিক গ্যাসের ডিগ্রি অফ ফ্রিডম হচ্ছে 5। বুঝতে পারছো? দ্বিপরমাণিক গ্যাসের ডিগ্রি অফ ফ্রিডম। এইভাবে বিভিন্ন গ্যাসের ডিগ্রি অফ ফ্রিডম হিসাব করা যায়, এভাবে বিভিন্ন গ্যাসের ডিগ্রি অফ ফ্রিডম হিসাব করা যায়। এবার তোমাকে একটা শর্টকাট টেকনিক শেখাই, অনেক সময় এমসিকিউ এর জন্য কাজে লাগবে। ডিগ্রি অফ ফ্রিডম বের করার জন্য উপায় হচ্ছে এফ ইকুয়াল টু 3x মাইনাস ওয়াই। এফ ইকুয়াল টু 3x মাইনাস ওয়াই। ঠান্ডা লাগছে। দেখো এই এক্স এর পরিচয় হচ্ছে কতগুলো কণা দিয়ে গঠিত, কতগুলো কণা দিয়ে গঠিত। আর এই ওয়াই এর পরিচয় হচ্ছে অন্বয় বা সম্পর্ক, অন্বয় বা সম্পর্ক বা বন্ধন, বন্ধন এগুলো। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কতগুলো কণা দিয়ে গঠিত, আর ওয়াই হচ্ছে অন্বয় বা সম্পর্ক বা বন্ধন। এটা দিয়ে আমরা ডিগ্রি অফ ফ্রিডম হিসাব করতে পারবো। তার সাথে কয়েকটা ডিগ্রি অফ ফ্রিডম হিসাব করি, যেমন ধরো 1 নম্বর, ধরো হিলিয়াম, আর্গন, ক্রিপ্টন, নিয়ন, এগুলোর জন্য যদি হিসাব করি তো কয়টা কণা দিয়ে গঠিত? একটা। তাহলে এক্স এর মান কত? এক্স এর মান 1। ওয়াই এর মান কত? ওয়াই এর মান 0, কারণ এর সাথে তো কারো কোনো বন্ধন নেই। তাহলে এফ ইকুয়াল টু ডিগ্রি অফ ফ্রিডম এফ ইকুয়াল টু 3x মাইনাস ওয়াই, তো মান বসাও। 3 ইন্টু এক্স এর মান 1 মাইনাস 0, 3 ডিগ্রি অফ ফ্রিডম 3, এই যে চলে আসলো। তারপরে আসো 2 নম্বর, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, এগুলোর জন্য। তাহলে হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন সবগুলোর বন্ধন কিন্তু এরকম দেখতে। ঠিক আছে, আমি যদি সাপোজ হাইড্রোজেনের বন্ধন দেখি, হাইড্রোজেনের বন্ধন, তাহলে হাইড্রোজেনের বন্ধন এই। ঠিক আছে, হাইড্রোজেনের বন্ধন। তারপরে অক্সিজেনের যদি বন্ধন দেখায়, অক্সিজেনের দ্বিবন্ধন, নাইট্রোজেনের ত্রিবন্ধন, তাই না? নাইট্রোজেনের ত্রিবন্ধন, এই না বন্ধনগুলো। তাহলে এবার আসো এফ 3x মাইনাস ওয়াই, তাহলে 3 ইন্টু এক্স কয়টা কণা দিয়ে গঠিত? দুইটা কণা দিয়ে গঠিত, 2 বিয়োগ অন্বয় বা সম্পর্ক, অন্বয় বা সম্পর্ক কয়টা? একটা। অনেকে ভাবো না দুইটা, দুইটা ভাবিও না, 2টা 3টা ভাবিও না, এটা কিন্তু একটাই বন্ধন। ঠিক আছে, এটা দ্বিবন্ধন, এটা ত্রিবন্ধন, কিন্তু বন্ধন কয়টা, সম্পর্ক কয়টা? এন এর সাথে এন এর সম্পর্ক একটা। তাহলে সম্পর্ক একটা 1, তাহলে 3 দুগুণে 6 বিয়োগ 1 5, দেখো তো মিলে গেছে না? ওই ঠিক আছে। তারপরে ধরো 3 নম্বর, তোমার বলা হলো O3 এর ডিগ্রি অফ ফ্রিডম হিসাব করো, ওজোন। তাহলে O3 তার বন্ধন কেমন? ও ও ও, এই না বন্ধন। তাহলে এর ডিগ্রি অফ ফ্রিডম হিসাব করবো এফ 3x মাইনাস ওয়াই, তাহলে 3 ইন্টু 3 মাইনাস 3, তাহলে 3 3 9 বিয়োগ 3 6, 3 3 9 বিয়োগ 3 6। তিনটা বন্ধন, 1 2 3, তিনটা বন্ধন, তিনটা সম্পর্ক।
ঠিক আছে, তিনটা সম্পর্ক, তিনটা কণা দিয়ে গঠিত। একজন বলছে বিয়োগ 2, কেন 2 কেন হবে? তিনটা সম্পর্ক, একটা দুইটা তিনটা, এই ওয়ের সাথে ওয়ের একটা সম্পর্ক, এই ওয়ের সাথে ওয়ের একটা সম্পর্ক, এই ওয়ের সাথে ওয়ের একটা সম্পর্ক। ঠিক আছে, তোমরা কার্বন ডাইঅক্সাইড গ্যাসের হিসাব করো তো এবার। কার্বন ডাইঅক্সাইড গ্যাসের হিসাব করো, বিশেষ করে যখন মানে 3টা পরমাণু দিয়ে গঠিত, 4টা পরমাণু দিয়ে গঠিত, বা আরও বেশি পরমাণু দিয়ে গঠিত, তখন কিন্তু আর এইভাবে ডিগ্রি অফ ফ্রিডম হিসাব করা সহজ হবে না। এইভাবে ডিগ্রি অফ ফ্রিডম হিসাব করা কিন্তু আর সহজ হবে না। তো তখন এই সূত্র দিয়ে হিসাব করবা, তখন সূত্র দিয়ে হিসাব করে ফেলবা। তাহলে এবার কার্বন ডাইঅক্সাইড গ্যাসের জন্য হিসাব করো। তাহলে দেখো কার্বন ডাইঅক্সাইড CO2 এর জন্য CO2 এর F নির্ণয়। তো কার্বন ডাইঅক্সাইডের বন্ধন কেমন? কার্বন ডাইঅক্সাইডের বন্ধন কেমন? কার্বন কয়টা? একটা, আর অক্সিজেন কয়টা? 2টা। তাহলে এই যে এরকম বন্ধন না, সরল রৈখিক। তাহলে এর ডিগ্রি অফ ফ্রিডম F 3x - y, 3x - y, 3x 1 2 3 মাইনাস y 1 2, তাহলে 3 2 6 বিয়োগ 2, সরি 3 এর কেন বিয়োগ 2 7, 7। কি কথা বলছো? ডিগ্রি অফ ফ্রিডম কত আছে? 7। এইবার শোনো, কার্বন ডাইঅক্সাইডের ডিগ্রি অফ ফ্রিডম হচ্ছে 6, ঠিক আছে, হিসাব করে আসে 7, কিন্তু হওয়ার কথা 5। বুঝলা? CO2 এর ডিগ্রি অফ ফ্রিডম বই হিসাবে, বই অনুযায়ী 6, ম্যাথ করার সময় বইয়ে 6 দিয়ে করছে, ঠিক আছে। আর হিসাবে আসে 7, কিন্তু আসলে হওয়া উচিত 5, ঠিক আছে। কেন হওয়া উচিত 5? কারণ কার্বন ডাইঅক্সাইড গ্যাসের দেখো গঠনটা দেখো সরল রৈখিক। তো সরল রৈখিক হলে দেখো, সরল রৈখিক যদি হয়, এটা C, এটা O, এটা O, তো সরল রৈখিক যদি হয় তাহলে x অক্ষ বরাবর গতি থাকবে, y অক্ষ বরাবর গতি থাকবে, z অক্ষ বরাবর গতি থাকবে। আর ঘোরা ধরো এই যে এই অক্ষ বরাবর ঘুরলো আর এই অক্ষ বরাবর ঘুরলো, কিন্তু এই অক্ষ বরাবর ঘুরতে পারবে না। তাহলে রৈখিক থাকবে কয়টা? রৈখিক ডিগ্রি অফ ফ্রিডম 3 অক্ষ বরাবর দৌড়ানোর জন্য রৈখিক ডিগ্রি অফ ফ্রিডম থাকবে 3টা, আর ঘোরার জন্য কৌণিক ডিগ্রি অফ ফ্রিডম থাকবে 2টা। তাহলে টোটাল মোট ডিগ্রি অফ ফ্রিডম থাকবে 5টা। অর্থাৎ দ্বিপারমাণবিক গ্যাসের জন্য যে হিসাবটা সেরকম, দ্বিপারমাণবিক গ্যাসের জন্য যে হিসাবটা সেরকম। বুঝলা? এবার কথা হচ্ছে কি, তোমরা পরীক্ষা আসলে কোনটা দিবা? পরীক্ষা আসলে 6 দিবা, বইতে 6 লেখা আছে 6 দিবা, বইতে 6 লেখা আছে 6 দিবা। তাহলে কোনো গ্যাসের যদি আকৃতি সরল রৈখিক হয়, ঠিক আছে, আণবিক গঠন যদি সরল রৈখিক হয়, তাহলে তার ডিগ্রি অফ ফ্রিডম 5ই হবে। আকৃতি যদি সরল রৈখিক হয় তার ডিগ্রি অফ ফ্রিডম 5 হবে। এবার সূত্র দিয়ে তোমাকে 2টা কাজ দিয়ে দিচ্ছি, অ্যামোনিয়া আর মিথেন, NH3 আর CH4 এর ডিগ্রি অফ ফ্রিডম হিসাব করো। NH3 N H তাহলে F = 3x - y, 3 1 2 3 4 বিয়োগ 1 2 3, তাহলে 3 4 12, 12 থেকে 3 বিয়োগ দিয়ে দাও, 3 4 12, 12 থেকে 3 বিয়োগ দিয়ে দাও, তাহলে কত হচ্ছে? 9। CH4 বলো, CH4 এর গঠন কেমন হবে? CH চতুস্থলকীয় বন্ড স্ট্রাকচার। তাহলে F = 3x - y, তাহলে 3x 1 2 3 4 5 বিয়োগ 1 2 3 4, তাহলে 15 বিয়োগ 4 11। তাহলে যখন বিশেষ করে পরমাণুর সংখ্যা অনেকগুলো থাকবে, তখন যদি ডিগ্রি অফ ফ্রিডম হিসাব করতে বলে, তাহলে কিন্তু এইভাবে সূত্র দিয়ে হিসাব করা লাগবে। আর যদি ম্যাথ করার দরকার হয়, তাহলে ম্যাথ করার জন্য ধরে নিবা সকল বহুপারমাণবিক গ্যাসের জন্য, বিশেষ করে সেকেন্ড পার্টে, ঠিক আছে, সেকেন্ড পার্টে ম্যাথ করার জন্য সকল বহুপারমাণবিক গ্যাসের
ডিগ্রি অফ ফ্রিডম, গ্যাসের ডিগ্রি অফ ফ্রিডম মানে স্বাধীনতার মাত্রা 6 ধরবা, স্বাধীনতার মাত্রা হবে 6। বুঝলা? ম্যাথ করার জন্য সেকেন্ড পার্টে, বিশেষ করে সেকেন্ড পার্টে বহু পারমাণবিক যে গ্যাস বলুক, মিথেন, ইথেন, কার্বন ডাইঅক্সাইড, অ্যামোনিয়া, যে গ্যাস বলুক, তুমি ডিগ্রি অফ ফ্রিডম 6 ধরে হিসাব করে নেবা। এটাই হচ্ছে কাহিনী। তাহলে গেল। ওকে, তাহলে ডিগ্রি অফ ফ্রিডম এই পার্টটাই আমাদের পড়তে বাকি ছিল। তাহলে ডিগ্রি অফ ফ্রিডম এই পার্টটা আমরা পড়ে ফেললাম। এবার আসো কয়েকটা ম্যাথ প্রবলেম সলভ করবো আমরা। কয়েকটা ম্যাথ প্রবলেম সলভ করব। লিখো, তোমার রুমের এসি 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 80% আপেক্ষিক আর্দ্রতার বায়ুকে 80% আপেক্ষিক আর্দ্রতার বায়ুকে টেনে নিয়ে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 50% 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 50% আপেক্ষিক আর্দ্রতার বায়ুতে রূপান্তরিত করে। আর্দ্রতার তাপমাত্রার বায়ুতে রূপান্তরিত করে। আমাদের তথ্য দেওয়া আছে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পচাপের ঘনত্ব, ঠিক আছে, ঘনত্ব 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পচাপের ঘনত্ব 4.5 গ্রাম পার মিটার কিউব। আর 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ঘনত্ব ধরো 1.7 গ্রাম পার মিটার কিউব। ঠিক আছে, তাহলে বলা হচ্ছে একক আয়তনে ঘনীভূত জলীয় বাষ্পের পরিমাণ, একক আয়তনে ঘনীভূত জলীয় বাষ্প, একক আয়তনে ঘনীভূত জলীয় বাষ্প কত বের করো। চলো, একক আয়তনে ঘনীভূত জলীয় বাষ্প। দেখো ভাই, খুব সহজ ম্যাথ। এই যে রুমে এসি ছাড়া থাকলে কি কাজ হয়, রুমের এসি কি কাজ করে? ধরো এটা হচ্ছে এসি, এই যে এটা হচ্ছে এসি, কি শুরু হইল, ধরো এটা হচ্ছে এসি, ঠিক আছে। এইবার শোনো, দেখো এসি কি করতেছে, 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 80% আপেক্ষিক আর্দ্রতার বায়ুকে টেনে নিচ্ছে, টেনে নিয়ে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 50% আপেক্ষিক আর্দ্রতার বায়ুতে পরিণত করতেছে। তাহলে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 80% আপেক্ষিক আর্দ্রতার জলীয় বাষ্প টেনে নিয়ে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 50% জলীয় বাষ্পে পরিণত করতেছে। তাহলে এখানে অনেক সময় আমরা দেখি না এসিতে কি হয়, এসির যে পাইপ থাকে সেই পাইপ দিয়ে ফোটায় ফোটায় পানি পড়ে না বাইরে, এই পানিটা আসে কোত্থেকে? এই পানিটা হচ্ছে বাতাসের যে জলীয় বাষ্প আছে, সেই জলীয় বাষ্প যখন তুমি ওই যে তাপমাত্রা 80% আপেক্ষিক আর্দ্রতা 80% থেকে 50%-এ তাপমাত্রা 50 থেকে 20 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে যাচ্ছি, তখন ঘনীভূত হয়। ওই ঘনীভূত হয়ে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে ওই যে জলীয় বাষ্পটা পাইপ দিয়ে পানি হয়ে বের হয়ে যায়। তো দেখো কেমনে, 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 50 ডিগ্রি সেলসিয়াস, আচ্ছা সরি, এইখানে 50 হবে, এখানে 50 হবে, এখানে 40 দিয়ে ফেলছি, সরি, এখানে 50 হবে। তাহলে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, দেখো 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ঘনত্ব, এবার ঘনত্ব দেওয়া আছে, থাকুক কোনো সমস্যা নেই। তাহলে ঘনত্ব হচ্ছে রো, এটাকে বললাম রো নট। তাহলে রো নট হচ্ছে 4.5 এত গ্রাম পার মিটার কিউব, এটা হচ্ছে ঘনত্ব রো নট 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়।
তাহলে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এইটা তার ধারণ ক্ষমতা। তাহলে এই 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুর ঘনত্ব কত সেইটা আমি বের করতে চাই, দ্যাট ইজ রো ওয়ান। 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ধারণ ক্ষমতা, 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্প চাপের ঘনত্ব রো নট 1.7 গ্রাম পার মিটার কিউব, 1.7 গ্রাম পার মিটার কিউব। ওকে, তাহলে এই ক্ষেত্রে আমরা রো টু এটা বের করতে চাই। তাহলে এটা তার ধারণ ক্ষমতা 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তাহলে দেখতে হবে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সে কতটুকু খাইছে, কতটুকু খাবার আছে, আর 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কতটুকু খাবার আছে। তাহলে এটাকে রো ওয়ান বললাম, এটাকে রো টু বললাম। তাহলে আর ইকুয়াল টু রো ওয়ান বাই রো নট গুণ 100%। এবার মান বসাই দিব, আর এর মান 0.80, রো ওয়ানের মানটা বের করতে চাই। রো নট 4.5 গুণ 100%, 100% তো এই পাশে বসাইছি। তাহলে এখান থেকে রো ওয়ানটা পাবো, যে রো ওয়ান, এই রো ওয়ান হচ্ছে 0.80 গুণ 4.5। সবসময় উদাহরণের কথাটা মাথায় রাখবা। তাহলে 3.6 এত গ্রাম পার মিটার কিউব। তাহলে এইটাই হচ্ছে বাতাসের জলীয় বাষ্পের ঘনত্ব। 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ঘনত্ব, এটা সর্বোচ্চ ধারণ ক্ষমতা, এটা খাইতে পারে, এটা খাইছে, এটা আছে তার পেটে। তাহলে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তার পেটে এইটুকু জলীয় বাষ্প আছে, তার জলীয় বাষ্পের ঘনত্ব হচ্ছে এইটা। তাহলে দেখি তো এসি কি করতেছে, এটাকে তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াসে নামাই নিয়ে আসতেছে এবং আপেক্ষিক আর্দ্রতা করে দিচ্ছে 50%। তাহলে তো দেখি এবার কত, আর ইকুয়াল টু রো টু বাই রো নট গুণ 100%। তাহলে এটা 50% 0.50, রো টু 1.7 ইন্টু 100%, তাহলে অতএব রো টু, তাহলে রো টু হচ্ছে 0.50 গুণ 1.7, 0.50 গুণ 1.7, 0.85 এত গ্রাম পার মিটার কিউব, 0.85 এত গ্রাম পার মিটার কিউব। কি কথা বুঝছো? ক্লিয়ার? তাহলে এবার আসো, এইটা তার ঘনত্ব আগে ছিল, এইটা তার ঘনত্ব এখন হইতে পারে, এইটা তার এখন ঘনত্ব। তাহলে আগে এটা, এখন এইটা হয়ে যাচ্ছে। তার মানে এসি যে বাতাসটা টেনে ভেতরে নিয়ে আসতেছে, বাইরে যখন ছিল তখন এসিতে জলীয় বাষ্প ছিল পার মিটার কিউবে 3.6 গ্রাম। যখন ওই বাতাসটা রুমের মধ্যে চলে আসছে তখন জলীয় বাষ্প পার মিটার কিউবে 0.85 গ্রাম পার মিটার কিউবে। আচ্ছা, তাহলে ঘনত্ব কমে গেছে, ঘনত্ব জলীয় বাষ্পের পরিমাণ কমে গেছে। তাহলে জলীয় বাষ্পের ঘনত্ব কতটুকু কমে গেছে, কতটুকু হ্রাস পাইছে? রো ওয়ান মাইনাস রো টু। তো রো ওয়ান মাইনাস রো টু, রো ওয়ান মাইনাস রো টু 3.6 মাইনাস 0.85, তাহলে এটা হবে 2.75 এত গ্রাম পার মিটার কিউব। প্রতি মিটার কিউবে এতটুকু ঘনত্ব কমে গেছে। তাহলে প্রতি মিটার কিউবে এতটুকু ঘনত্ব কমে যাওয়া মানে এই যে বের হয়ে গেছে, এইটুকু পানি হয়ে ডট 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 পানি হয়ে বের হয়ে গেছে। তাহলে কতটুকু বের হয়ে গেছে সেই ভরটুকু চাই আমাদের, ঘনত্ব চাই না আমাদের। বলছে প্রতি একক আয়তনে ঘনীভূত জলীয় বাষ্পের পরিমাণ কত। তাহলে ডেল এম চাইছে, ভর, ডেল এম, এম ইকুয়াল টু রো ভি। তাহলে ডেল এম ইকুয়াল টু ডেল রো ইন্টু ভি। তাহলে 2.75 গুণ 1 মিটার কিউব, তার মানে 2.75 গ্রাম প্রতি মিটার কিউবে এতটুকু করে জলীয় বাষ্প ঘনীভূত হয়েছে। অর্থাৎ প্রতি মিটার কিউব আয়তনের বায়ু থেকে এত গ্রাম পানি বের হয়ে গেছে। যে পাইপ দিয়ে ফোটায় পানি বের হয়ে যায় না, সেই পানিটা সেইখান থেকে, সেই পানিটা আসে এখান থেকে। ওকে, বুঝি নাই দাদা। আচ্ছা, এসি কি করে? এই যে এসি, সে বাতাস টেনে নেয় না, বাতাস টেনে নেয়। দেখো, যে বাতাস টেনে নিচ্ছে সেই বাতাসে ঘনত্ব হচ্ছে 3.6। টেনে নেওয়ার পরে যে বাতাসটা রুমের মধ্যে বের করে দিছে সেই বাতাসের ঘনত্ব হচ্ছে 0.85। তাহলে বলো, জলীয় বাষ্পের ঘনত্ব কমে গেছে না? এসি এত ঘনত্বের বায়ু টেনে নিছে, টেনে নিয়ে রুমের মধ্যে তোমার রুমের মধ্যে যে বাতাসটা দিছে তার ঘনত্ব এইটা। আচ্ছা, তাহলে ঘনত্ব কমলো না বাড়লো? ঘনত্ব কমে গেল। ঘনত্ব কমে যাওয়া মানে কি বলো? ঘনত্ব কমে যাওয়া মানে কি আমরা বুঝাও। ঘনত্ব কমে যাওয়া মানে বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের পরিমাণ কমে যাওয়া, তাই না? পরিমাণ কমে যাওয়া। তাহলে ঘনত্ব কমে যাওয়া মানে বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের পরিমাণ কমে যাওয়া। তাহলে সেই কতটুকু কমে গেছে জলীয় বাষ্পের পরিমাণ প্রত্যেক মিটার কিউবে কতটুকু কমে গেছে সেটাই আমরা বের করতে চাইছি। কি ক্লিয়ার? সেটাই আমরা বের করতে চাইছি। তো এইখান থেকে এটা বিয়োগ দিলে ঘনত্ব কতটুকু কমে গেছে? তো ঘনত্ব কমে গেছে এই যে এইটুকু। তাহলে প্রতি মিটার কিউবে এত গ্রাম জলীয় বাষ্প, এটা ঘনত্ব কমে গেছে। তাহলে আমার চাইছে ভর,
তাহলে ভর হচ্ছে m ইকুয়াল টু রো ভি একক আয়তনে, এই যে বলছে প্রতি একক আয়তনে, তাহলে গুণ 1 হয়ে গেল শেষ, গুণ 1 দিলে হয়ে গেল শেষ। কি ক্লিয়ার? ওকে, এবার বলা হচ্ছে একটি বদ্ধ কক্ষের তাপমাত্রা 17 ডিগ্রি সেলসিয়াস, শিশিরাঙ্ক 14 ডিগ্রি সেলসিয়াস, 9 ডিগ্রি সেলসিয়াস ও 11 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ যথাক্রমে 4.2 মিলিমিটার মার্কারি ও 6.7 মিলিমিটার মার্কারি। তাহলে আপেক্ষিক বলছে তাপমাত্রা কমে 10 ডিগ্রি সেলসিয়াস হলে শিশিরাঙ্ক ও সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ কত হবে? সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ কত হবে? দেখবা বোর্ড কোশ্চেন আছে, মেবি বরিশাল বোর্ড তেই সেই কোশ্চেনটা আছে, এই টাইপের একটা কোশ্চেন আছে। তো দেখো শিশিরাঙ্ক কত হবে, কোশ্চেন দেখো শিশিরাঙ্ক কত, শিশিরাঙ্কের কেন পরিবর্তন হবে? শিশিরাঙ্ক তো একটা তাপমাত্রা, তাহলে শিশিরাঙ্কের কোনো পরিবর্তন হবে না। অনেক জায়গায় কিন্তু ভুল টুল করা আছে। শিশিরাঙ্কের কেন পরিবর্তন হবে? শিশিরাঙ্ক তো ফিক্সড, শিশিরাঙ্ক তো বলে দেওয়া আছে, শিশিরাঙ্ক 14 ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা যদি কমে যায় তাহলে ওই তাপমাত্রায় ধারণ ক্ষমতা অর্থাৎ সম্পৃক্ত জলীয় বাষ্প চাপটা কমে যাবে। শিশিরাঙ্কের তো কোনো পরিবর্তন ঘটবে না, সম্পৃক্ত জলীয় বাষ্প চাপের পরিবর্তন হবে, শিশিরাঙ্কের তো কোনো পরিবর্তন হবে না। তা আমাদের প্রশ্নে কি বলছে? আমাদের বলছে তাপমাত্রা কমে যদি 10 ডিগ্রি সেলসিয়াস হয় তাহলে শিশিরাঙ্কের কি পরিবর্তন হবে? শিশিরাঙ্কের কোনো পরিবর্তন হবে না, শিশিরাঙ্ক যা তাই, অর্থাৎ শিশিরাঙ্ক থেটা এটা 14 ডিগ্রি সেলসিয়াসই থাকবে, শেষ। দেখো আদর্শ গ্যাস P1 V1 T1 P2 V2 T2 মানে, কিন্তু জলীয় বাষ্প বয়েলের সূত্র, চার্লসের সূত্র এগুলো মানে না, আদর্শ গ্যাসের সূত্র মানে না, এই সূত্র মানে না। P1 V1 T1 P2 V2 T2 এটা হবে না, এটা মানে না। কেন মানে না? কেন? আদর্শ গ্যাসের অণুগুলো খুবই ক্ষুদ্র। আদর্শ গ্যাস আর জলীয় বাষ্প একই না, জলীয় বাষ্প হচ্ছে H2O বাতাসের দ্রবীভূত পানি। তাহলে জলীয় বাষ্প H2O বাতাসে দ্রবীভূত পানি, তো জলীয় বাষ্পের অণুগুলো অনেক বড় বড় অণু, তো সেটা আদর্শ গ্যাসের সূত্র মানবে না, আদর্শ গ্যাসের অণুগুলো খুবই ক্ষুদ্র ক্ষুদ্র, তাহলে এটা মানে না। সুতরাং এই হবে না এটা, ঠিক আছে? এরকম সূত্র দিয়ে অনেক সময় দেখবা টেম্পারেচার বের করে, এগুলা ভোগাস, এটা হবে না। যে চাপ কমে এত হলো, আয়তন কমে এত হলো, তাহলে টেম্পারেচার আগে ছিল 14 ডিগ্রি সেলসিয়াস, এখন শিশিরাঙ্ক কত, থেটা 2 কত, হবে না, এই সূত্র কাটানো যাবে। ওকে, কি ক্লিয়ার? এবার আসো, বলা হচ্ছে 9 ডিগ্রি সেলসিয়াস ও 11 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ দেওয়া আছে এত এত, তাহলে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ কত? হ্যাঁ, এটা চেঞ্জ হবে, ইয়েস এটা চেঞ্জ হবে। দেখো এটা চেঞ্জ হবে, 9 ডিগ্রি সেলসিয়াসের জন্য 4.2 মিলিমিটার মার্কারি, আর 11 ডিগ্রি সেলসিয়াসের জন্য 6.7 মিলিমিটার মার্কারি, ঠিক আছে? তাহলে আমাদের লাগবে 10 ডিগ্রির জন্য কত? এই তো হয়ে গেছে 10 ডিগ্রির জন্য, ঠিক আছে? 10 ডিগ্রির জন্য কত? তাহলে 9 জন্য এত, 11 জন্য এত, 10 জন্য কত, মানে ঐকিক নিয়ম। তাহলে 11 বিয়োগ 9 বা 1 ডিগ্রি সেলসিয়াসের জন্য পরিবর্তন 6.7 মাইনাস 4.2 এত মিলিমিটার মার্কারি। তাহলে অতএব 10 ডিগ্রি সেলসিয়াসের জন্য 1 ডিগ্রি তো পরিবর্তন পেয়ে গেছো, 10 ডিগ্রি সেলসিয়াসে লাগবে, তো 10 ডিগ্রি সেলসিয়াসে 9 জন্য কত? 4.2, তার সাথে যোগ দিব এটা 6.7 মাইনাস 4.2, মানে ঐকিক নিয়ম যেটা,
কি পারা যাবে? শেষ। ওকে, বোঝা গেছে? ও সরি সরি সরি, 11 বিয়োগ 9 তো 2, 2 সরি 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 সরি, তাহলে 2 এর জন্য এইটা, তাহলে 1 এর জন্য কত? লতায়ের 1 ডিগ্রি সেলসিয়াসের জন্য কত? তাহলে এইটা ভাগ 2, 6.7 মাইনাস 4.2 ভাগ 2, বুঝলা? ভাগ 2, তাহলে এর সাথে 2, এই যে এইসব করে নেবা। ঠিক আছে, এবার আরেকটা খুব ইম্পর্টেন্ট ম্যাথ করবো, এটা করলেই শেষ। আরেকটা খুব ইম্পর্টেন্ট ম্যাথ, সেটা হচ্ছে অনেক সময় দেখবা তোমার উদ্দীপকে বলবে যে পৃথিবীর বায়ুমণ্ডল আছে কিন্তু চাঁদের বায়ুমণ্ডল নেই, কেন? ব্যাখ্যা করো। ঠিক আছে, পৃথিবীর বায়ুমণ্ডল আছে কিন্তু চাঁদের বায়ুমণ্ডল নেই, কেন? ব্যাখ্যা করো। দেখো, এটা হচ্ছে একটা গ্রহ, এই গ্রহের এটা হচ্ছে বায়ুমণ্ডল, এইটা হচ্ছে বায়ুমণ্ডল। তো বায়ুমণ্ডল কি আছে? বায়ুর অণু। তো বায়ুর যে অণুগুলা আছে, এই যে অণুগুলা আছে, এই অণুগুলা কি স্থির? ছোটাছুটি করতেছে। তাহলে এই অণুগুলার যে সিআরএমএস, এই অণুগুলার যে সিআরএমএস, এই সিআরএমএস, এই মানটা দেখো, এই সিআরএমএস এর জন্য এই অণুগুলা তো এই যে বায়ুমণ্ডল ছেড়ে বের হয়ে আসতে চায়, কিন্তু কোনো, যেমন পৃথিবীর মুক্তিবেগ, পৃথিবীর পৃষ্ঠ থেকে কোনো একটা কিছু মুক্ত হইতে গেলে যে বেগ লাগবে সেটা হচ্ছে পৃথিবীর মুক্তিবেগ, সেই মুক্তিবেগ হচ্ছে ভিই। তাহলে যদি সিআরএমএস এর মানটা মুক্তিবেগের চেয়ে বেশি বা সমান হয়, তাহলে গ্যাস অণু বের হয়ে যাবে, গ্যাস অণু বের হয়ে যাবে, গ্যাস অণু গ্রহ ছেড়ে বের হয়ে যাবে, গ্রহ ছেড়ে চলে যাবে। ঠিক আছে, অর্থাৎ বায়ুমণ্ডল থাকবে না, বায়ুমণ্ডল থাকবে না, বুঝছো? আর সিআরএমএস এর মানটা যদি গ্যাসের অণুর যে বেগের মানটা সেটা যদি কম হয়, কার তুলনায়? সেই গ্রহের মুক্তিবেগের তুলনায়, তাহলে গ্যাস অণু গ্রহতে থেকে যাবে, গ্যাস অণু গ্রহতে থেকে যাবে, তাহলে গ্যাস অণু গ্রহতে থেকে যাবে, তাহলে বায়ুমণ্ডল থাকবে, সেই গ্রহের বায়ুমণ্ডল থাকবে। তাহলে কনসেপ্টটা বুঝতে পারছো? বলো, কনসেপ্টটা বুঝতে পারছো কিনা? তো অনেক সময় বলবে যে উদ্দীপকে তথ্য দেওয়া থাকবে, দিয়ে বলবে চাঁদের বায়ুমণ্ডল নেই, পৃথিবীর বায়ুমণ্ডল আছে, গাণিতিকভাবে ব্যাখ্যা করো। তো এইটাই তোমার বের করে দেখাইতে হবে যে চাঁদের মুক্তিবেগের মানটা, চাঁদের কোনো কণার মুক্তিবেগের মানটা আর পৃথিবীর কোনো কণার মুক্তিবেগের মানটা হিসাব করবা, হিসাব করে দেখবা যে গ্যাস অণু, ধরো যে গ্যাসের অণুর হিসাব নিকাশ বলে দিবে সব কিছু, সিআরএমএস হিসাব করে দেখবা যে চাঁদের ক্ষেত্রে সিআরএমএস এর মানটা চাঁদের মুক্তিবেগের চেয়ে বেশি, আর পৃথিবীর ক্ষেত্রে মুক্তিবেগের মানটা হিসাব করবা, পৃথিবীর ক্ষেত্রে মুক্তিবেগের মানটা হিসাব করবা, মুক্তিবেগের মানটা হিসাব করে দেখবা যে গ্যাস অণুর যে মুক্তিবেগ তার তুলনায় পৃথিবীর মুক্তিবেগের মানটা অনেক বেশি, সুতরাং গ্যাস অণু যাবে না। তাহলে একটা ম্যাথ করো তো, সুন্দর সুন্দর একটা ম্যাথ করো। বলা হচ্ছে কোনো গ্রহের পৃষ্ঠে তাপমাত্রা 427 ডিগ্রি সেলসিয়াস, ওই গ্রহের ঘনত্ব 5.53 গুণ 10⁻³ kg/m³, ওই গ্রহের ঘনত্ব। উক্ত গ্রহে বায়ুমণ্ডলের অস্তিত্ব থাকার জন্য বায়ুমণ্ডলের অস্তিত্ব থাকার জন্য গ্রহের ন্যূনতম ব্যাসার্ধ কত হতে হবে? আর ধরো বায়ুর মূল উপাদান নাইট্রোজেন, বায়ুর মূল উপাদান নাইট্রোজেন গ্যাস, এটা ধরে হিসাব করো। ঠিক আছে, বলো পারবা কিনা? বলো বলো বলো, পারা যাবে কিনা? তাহলে এই হচ্ছে একটা গ্রহ, এই গ্রহের এটা হচ্ছে ধরো বায়ুমণ্ডল, তো এই বায়ুমণ্ডলের গ্যাসের অণুর সিআরএমএস আর এখানে মুক্তিবেগ, এই দুইটার হিসাব নিকাশ করতে হবে। তাহলে বায়ুমণ্ডল থাকবে যদি মুক্তিবেগের মানটা
এটা যদি সিআরএমএস এর তুলনায় যদি বেশি হয় বা সমান হয়, ঠিক আছে, তাহলে বেশি হয় বা সমান হয়, তো আমরা আপাতত সমান ধরে ম্যাথ করি। তাহলে সমান ধরে ম্যাথ করলেই তো আমরা ন্যূনতম ব্যাসার্ধটা পাবো। তাহলে মুক্তিবেগ √2gm ডিভাইডেড বাই আর, আর সিআরএমএস √3RT ডিভাইডেড বাই বড় হাতের এম। এইবার আসো, গ্রহের কিন্তু ভর দেওয়া নেই, ভর দেওয়া নেই, কি দেওয়া আছে? ঘনত্ব, কোনো ব্যাপার না। আমরা ভরকে ভেঙে ফেলবো। তাহলে বর্গ করে দাও, বর্গ করে দিলে 2gm, m ইকুয়াল টু রো হচ্ছে ঘনত্ব, আর ভি হচ্ছে 4/3 পাই আর কিউব, আর নিচে আবার একটা আর, 3RT ডিভাইডেড বাই বড় হাতের, 3RT ডিভাইডেড বাই বড় হাতের। তাহলে 8/3 জি রো পাই আর কিউব আর স্কোয়ার, ঠিক আছে, আর স্কোয়ার। এই শোনো, এই আর কাটাকাটি করতে যায় না কিন্তু, এই আর কিন্তু মোলার গ্যাস কনস্ট্যান্ট। তাহলে 3RT ডিভাইডেড বাই বড় হাতের এম, 3RT বাই বড় হাতের এম। এই আরকে একটু অন্য কালি দিয়ে লিখি, এটা অন্য আর, এটা পৃথিবীর ব্যাসার্ধ আর না, ঠিক আছে, এটা কিন্তু অন্য আর। একটা কাজ করতে পারো, এখানে এই আরটাকে ছোট হাতের আর দিতে পারো, বুঝলা? এই আরটাকে যদি ছোট হাতের আর দাও, ছোট হাতের আর অথবা বড় হাতের আর দিলে গ্রহের ব্যাসার্ধ কি দিবা? আর ড্যাশ বলো। তাহলে রুট তো চলে গেল, 2gm ইকুয়াল টু ρ v 4/3 পাই আর ড্যাশ কিউব ডিভাইডেড বাই আর ড্যাশ। তাহলে কাটাকাটি করলে 8/3 জি রো পাই আর ড্যাশ স্কোয়ার। ওকে, তাহলে এখান থেকে এই আর ড্যাশ স্কোয়ারের মানটা আমাদের বের করতে হবে, আর ড্যাশের মানটা আমাদের বের করতে হবে, আর সব আমাদের জানা আছে। তাহলে 8/3 জি 6.673 ইন্টু 10⁻⁻11, রো 5.53 ইন্টু 10⁻³ তারপরে পাই 3.1416, আর ড্যাশ এটাই আমরা বের করতে চাই, আর ড্যাশ স্কোয়ার 3R 8.316, টেম্পারেচার 427 প্লাস 273, নিচে ডিভাইডেড বাই এম, নাইট্রোজেন গ্যাস বলছে, মূল উপাদান ধরো নাইট্রোজেন, তাহলে 28 গুণ 10⁻³ সবই জানি এখান থেকে, জানি না শুধু এই আর ড্যাশের মানটা, এই আর ড্যাশের মানটা বের করবা, এটাই আর ড্যাশের মিনিমাম মান, এটাই হচ্ছে মিনিমাম মান, ঠিক আছে? ওকে, তাহলে এই টাইপের ম্যাথ কিন্তু আসলে করা লাগবে। তো মোটামুটি এগুলাই ছিল ম্যাথ প্রবলেম। তুমি এবার একটু কোশ্চেন ব্যাংক ঘেটে দেখো, কোশ্চেন ব্যাংক মানে আর কি টেস্ট পেপার, দেখবার নতুন তেমন কিছুই পাবা না, ঠিক আছে, নতুন তেমন কিছুই পাবা না। তো সবাইকে গুড নাইট, আজকে এই পর্যন্ত। তাহলে আমাদের আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব অধ্যায়টা শেষ হয়ে গেল। এরপরে আমাদের কি আছে? এরপরে আমার কোন চ্যাপ্টার আছে? মেবি স্থির তড়িৎ নাকি না পদার্থের গাঠনিক ধর্ম, কোন চ্যাপ্টার আছে? আমার ভাগ্যের কোন চ্যাপ্টার আছে? স্থির তড়িৎ না? আচ্ছা, এটা মনে হয় ঈদের পরে। তাহলে তোমাদের সাথে ঈদের পরে আবার দেখা হচ্ছে। তো সবাইকে তাহলে ঈদের অগ্রিম শুভেচ্ছা। সবার ঈদ ভালো কাটুক, ঠিক আছে, সবার ঈদ ভালো কাটুক। তো ঠিক আছে, সবাই ভালো থাকো। ওকে, ঠিক আছে।